আসসালামু আলাইকুম। আহ অনেকদিন পরে আপনাদের সাথে আমাদের গেস্ট সহ আসলাম। আমাদের গেস্ট একজন নর্থ ফেস আর একজন হলো ফারহাদ। নর্থ ফেস ভাইকে অলমোস্ট আপনারা অনেকেই চিনেন। আমার যারা কিপ কন্টিনিউ এইসব ভিডিওগুলো দেখেন, কথা যেগুলো আমরা মানে আলোচনা বিষয়ে কাজ করি, কথা বলি সেগুলো নিয়ে দেখেন। সো কথা আর না বাড়িয়ে আজকে যে টপিকটা সেটা হলো পিলখানা নিয়ে যা হয়েছিল ২০০৯ সালে ২৫শে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ নরপিচাস ছিল ৩৩ ঘন্টা কি হয়েছিল এই সম্বন্ধে আজকে আমরা জনগণের মতামত দিব। আমাদের সাথে আছেন নর্থফেস ভাই এবং ফারহাদ। সো কথা আর না বাড়িয়ে চলে যায় আমাদের গেস্ট গেস্টের কাছে। প্লিজ ভাই আপনারা একে একে নিজেদের পরিচয় দিবেন ইভেন আর আপনারা এই বিষয় নিয়ে কি বলতে চান মন খুলে বলবেন প্লিজ। আগে বড় ভাই থেকে নর্থফেস ভাই থেকে শুনি প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। এই তো আমি নর্থ ফেস আইডি নিয়ে আজকে রিদন ভাইয়ের ব্লগে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমরা বেসিক্যালি হয়তো কথা বলবো 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের যে ইনসিডেন্টটা সেটা নিয়ে, আর আর হয়তো সমসাময়িক আরো কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। শুনতে থাকেন। আপনাদের সবাইকে স্বাগতম। হুম। আমার প্রথম প্রশ্ন ফারহাদ এখন তুমি বলতে পারো। ফারহাদ ভাই তুমি এখন বলো তোমার ব্যক্তিগত জি কথা। জি আমার নাম হচ্ছে তৈয়ব হাসান ফরহাদ। আমি রেজন ভাইয়ের সবসময় সম্প্রতি লাইভ অনুষ্ঠানগুলো দেখে থাকি এবং আজকে নর্থ ফেস ভাইয়ের সাথে লাইভ শুরু আগে কথা হলো, খুবই ভালো মানুষ পরিচয় হলো। তো আজকে আমরা এই অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। তো ভাই আপনি আপনার মতো করে শুরু করেন। ওকে। আমার যে প্রথম প্রশ্নটি সেই প্রশ্নটির ভিতরে আমি শুধু জানতে চাইবো ২০০৯ সালে ২৫শে ফেব্রুয়ারিতে যে হত্যাকাণ্ডটি হয় সেটিতে শেখ হাসিনা কি পরিমাণে ইনভলভ ছিল? আপনারা ধরেন কানে শুনেন বা কারো কাছ থেকে শুনছেন বা আজকে ইলিয়াস হোসেনের ভিডিও থেকে যতটুকু জানছেন এখান থেকে আপনি কি মনে করতে পারেন বা আপনার কি মতামত প্লিজ। হ্যালো। জি ভাই আগে বলেন, সমস্যা নাই, তারপর আমি নর্থ ভাই বলেন, ওই হ্যাঁ অনুযায়ী নর্থ ভাই বলবো। বলেন। জি আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে আসলে আমরা 25 ফেব্রুয়ারি ঘটনাটা আবার নিয়ে আলোচনা করতেছি। যে প্রেক্ষাপটটা নিয়ে সেটা হচ্ছে আহ, গতকালকে আমাদের সেনাবাহিনী, আমাদের যে সশস্ত্র বাহিনী প্রধান ওয়াকার, ওনার একটা আহ, রাওয়া ক্লাবে একটা বিবৃতি ছিল, সেইটা বেশ আলোচিত হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে বেশ তোলপাড় চলছে ওনার এই বক্তব্যগুলো নিয়ে। এক, এবং দ্বিতীয়ত উনি আরেকটি বিষয় নিয়ে কথা বলেছেন, সেটা হচ্ছে বিডিআর বিদ্রোহের যে পুনর্তদন্ত প্রক্রিয়াটি বর্তমানে আবার শুরু হয়েছিল 5ই অগস্টের পরে, সেই বিষয়ে উনি এক ধরনের আহ উম, মন্তব্য করেছেন। যে মন্তব্যটা আসলে এক ধরনের অনুরোধ নয়, আমি বলবো এটা এক ধরনের উনি এক ধরনের সিদ্ধান্ত, বা ওনার যা অবস্থান থেকে এক ধরনের ওনার এই মন্তব্যটা একটা বিশাল প্রভাব ফেলতেছে। তো ইলিয়াস ভাই, আর এরপরে হচ্ছে ইলিয়াস ভাইয়ের যে কন্টেন্টটা আজকে উনি ইউটিউবে আপলোড করেছেন, এটাও বেশ সাড়া ফেলেছে। বাট সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি 2009-এর 25শে ফেব্রুয়ারি আহ, আমার আমার মানে অভিজ্ঞতাটা আমি ব্যাখ্যা করি। রিজন ভাই হয়তো জানে আমার বাসা ধানমন্ডি 32-এর কাছাকাছি, পাশাপাশি। তো আমি ওই দিন ঢাকাতেই ছিলাম, এলাকায় ছিলাম। তো আমি আবার ওই সময় বেশ একটু মিউজিক টিউজিক করতাম। তো সামহাও আমি ওই 8ই ফেব্রুয়ারি রাতে আমি ছিলাম হচ্ছে একটা মিউজিক স্টুডিওতে, মগবাজারে। তো ওখান থেকে সারা রাত আমাদের প্র্যাকটিস চলে। প্র্যাকটিস শেষ করে আমরা সকালে সকালে আমি 9টা সাড়ে 9টার দিকে মগবাজার থেকে আমি বসুন্ধরা হয়ে পান্থপথের দিকে আসতে থাকি। তো সেখান দিয়ে আসার সময় আমি দেখতে পাই যে মানে নর্মালি ধরেন গ্রিন রোডে যে পরিমাণ যানবাহন থাকে, যে পরিমাণ রিক্সা প্রেসার থাকে, ওদিন খুব রাস্তা খালি। তো হঠাৎ করে আমি কি ব্যাপার, রাস্তা এরকম খালি কেন? তো জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছে সামনে, এরকম খালি কেন? তো তখন হঠাৎ করে একজন বললো যে বিডিআর এর এখানে গোলাগুলি হচ্ছে, তো এই জন্য এদিক থেকে রাস্তা বন্ধ করে দিছে। তো আমি কিউরিয়াসিটি থেকে তখন আর বাসায় গেলাম না, আমি চলে গেলাম ওখান থেকে। আমার এক বন্ধু থাকতো, ও থাকতে হচ্ছে আপনার
এটা আপনার এটাকে আপনারা চিনেন কিনা, কলাবাগান কলাবাগান যে মসজিদটা আছে সেই মসজিদের গলিতে, ডলফিন গলির পাশে। হ্যাঁ, তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি ওর দিকে যাই, তাহলে হয়তো কিছু জানতে পারবো। এবং আহ, ও ওর সাথে বিডিআর ওখানে গোলাগুলি হচ্ছে, ওর কাছে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে ও রাইফেলস স্কুল অ্যান্ড পাবলিক কলেজ থেকে লেখাপড়া শেষ করেছিল। সো ওর ওইখানে একটা ভালো সার্কেল আছে যারা বিডিআর তদানীন্তন বিডিআর একটা ভালো কানেকশন আছে ভিতরে। তো ওর ওখানে আমি চলে গেলাম, ওখানে গিয়ে আমি যাওয়ার সময় আমাকে আর রাস্তা আটকে দেওয়া হলো হচ্ছে কলাবাগান বাস স্ট্যান্ডের কাছে, ওখান থেকে আর রিক্সার ভিতরে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, পুরো রাস্তা খালি, তার মানে রাস্তা অলরেডি তখন ব্লক হয়ে গেছে। এরপর আমি ওর বাসার কাছাকাছি গেলাম, দেখি যে ও বাসার নিচেই আছে। তখন ওখানে গিয়ে ওর সাথে কথা বললাম। তো ওই সময় গিয়ে আমি জানতে পারি পূর্ণ ঘটনা, যে এরকম বিডিআর এর ভিতরে প্রচন্ড গোলাগুলি হচ্ছে। আহ কিন্তু বোঝা যাচ্ছে না কেন, কি কি বিষয়। তখন ওই বিদ্রোহ কেন বিদ্রোহ হয়েছে এগুলো কিছুই আমরা জানি না, কিন্তু আমরা শুনছি যে এরকম গোলাগুলি হচ্ছে। এরপরে দুপুর হতে হতে আমরা একটু পিছনের দিকে 27 নম্বরের দিকে শুক্রাবাদের ভেতর দিয়ে আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করলাম। তখন গিয়ে আমরা দেখলাম যে ওরে বাবা, বিশাল আর্মির বহরের গাড়ি। হ্যাঁ, এবং ভেতরে গোলাগুলি হচ্ছে, কিন্তু ওই আর্মির বহরের গাড়ি যখন যাচ্ছে, ওইখানকার যে এলাকার মানুষজন ছিল তারা তখন কথা বলছে যে আর্মির গাড়ি যাচ্ছে, তাহলে আর্মি কেন ভেতরে ঢুকছে না, ওরা এখানে দাঁড়ায় আছে কেন গাড়িগুলো। কিন্তু আমাদের কাছে কিন্তু তখন কোনো উত্তর নেই। ঠিক আছে, কিন্তু আমরা এটা বুঝতে পারছিলাম যে বিডিআর এর ভেতরে একটা চরম ম্যাসাকার হইতেছিল, এবং আর্মির গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, এবং তারা হয়তো ভেতরে ঢোকার পারমিশন বা অপারেশন শুরু করার জন্য একটা অপেক্ষায় আছে, এরকম একটা কিছু। কিন্তু বাইরে থেকে আমরা এটুকু বুঝতেছিলাম যে ভেতরে যে গোলাগুলিটা হচ্ছিল, ও সেই গোলাগুলির যে ইমিডিয়েট রেসপন্স সেটা এখনো পর্যন্ত আর্মি শুরু করেনি। এটা হচ্ছে আমার ওই 25শে ফেব্রুয়ারি তারিখের যে অভিজ্ঞতা বাইরে থেকে। এরপর যখন আমরা ধরেন নিউজ চ্যানেলে গেলাম, নিউজ চ্যানেলগুলো ততক্ষণে অলরেডি, আপনি জানেন ওই সময়ের যে মুন্নি সাহা ছিল, তার একটা বেশ মানে 21 টিভির ওই সময়কার যে সাংবাদিকরা কাজ করতো বা এটিএন বাংলায়, মুন্নি সাহা এবং আরো কয়েকজন, আমি ওনাদের নামটা ভুলিনি, কিন্তু মুন্নি সাহার বেশ তখন মানে পপুলার হচ্ছে নাকি, উনি একদম শিওর হয়ে বলছেন যে সেই সময়ে যারা বিডিআর এক ধরনের চাল ডালের কর্মসূচি, মানে ওরা কিছু মুদির দোকানের যে আইটেম গুলো, সেই আইটেম গুলো আহ, যেটা এখন মনে করেন টিসিবি করে, ওই রকম একটা আহ, আহ, ওরা দোকানের মতো একটা পরিষেবা দিত, যেখান থেকে স্বল্প মূল্যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষজন বাজার করতে পারতো। হ্যাঁ, তো ওইখানকার বেশ কিছু টাকা পয়সা নিয়ে গন্ডগোল, যেটা ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ওরা করেছে আর্মিরা, সেই কারণে ওই বিজিবি যারা আর্মি যে অংশটা আছে, সেই অংশটাকে আক্রমণ করেছে বিডিআররা, ওরা বিদ্রোহ করেছে। এটা অলরেডি দুপুর হতে হতে মার্কেটে এস্টাবলিশ হয়ে গেছে। তো তখনও আসলে আমরা ভেতরের বিষয়টা জানি না যে এই কোন্দলটা কোথায় বা এই ইয়েটা কোথা থেকে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ফারহাদ, ফারহাদ, এখন তুমি তো মোটামুটি ভাইয়ের কথা শুনলা, প্রত্যক্ষ জায়গা থেকে দেখা উনার মানে অনুভূতি এবং চোখের সামনে যা ঘটেছে তাই বলেছে। আর পরবর্তীতে টিভি নিউজে যা হয়েছে সেটা নিয়েও উনি বলেছে। এখন তোমার মতামত কি এই ব্যাপারে, প্লিজ? জি, নর্থ ফেজ ভাইয়ার বক্তব্যটি খুবই ভালো লাগলো শুনে। তো যখন বিডিআর ঘটনাটি ঘটে 2009 সাল, তখন আমি 6 কিংবা 7 বছর। তো টিভি নিউজে টুকটাক দেখেছি এবং বাবার মুখে অনেকটা ঘটনা শুনছি। তো আমি সম্প্রতি একটা প্রতিবেদন পড়ছি, ডকুমেন্টারি রিড করছি। তো ওইখানে উল্লেখ করা আছে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র, এবং ঢাকায় আনা হয় প্রশিক্ষিত কিলার গ্রুপ। তো রয়ের সাথে এখানে নাকি অনেকটা সম্পর্কিত আছে, এবং আমাদের কিছু রাজনৈতিক নেতা যেমন তারা ওইখানে জড়িত, আলোচিত। যেমন আজকে লাইভে রেদন ভাই যার কথা বললো, ফজলে নূর তাপস, এবং সেনাবাহিনী এবং কিছু পুলিশ কর্মকর্তা। সেনাবাহিনী যতটা শোনা গেছে যে মেজর জেনারেল তারেক সিদ্দিকী এবং কিছু কর্মকর্তা যারা। তো অনুসন্ধানে আরো যারা যে ভারতীয় একটি কিলার গ্রুপ, এই অংশকে তারা বিডিআর এর সময় পিক আপ করে আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরবিহীন অ্যাম্বুলেন্স করে পিলখানায় ঢোকানো হয়। তো তাদের এই যে চক্রান্ত, এই চক্রান্তর মাধ্যমে রাতে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া, এবং সংশ্লিষ্ট সূত্রের ধারণায় প্রতিটি কিলার ভারতীয় গ্রুপ থেকে 25 ফেব্রুয়ারি রাত্রে বিমান করে ফ্লাইটে আসে, এবং এই জন্য ফ্লাইট 2 ঘন্টা বিলম্ব ছাড়ে। আরো জানা গেছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়েল লোকজন ও কিলার গ্রুপের সদস্য ফার্ম গেটে অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সায়রা খাতুন এবং হোটেল ইম্পিরিয়াল ব্যবহার করা হয়েছে। তো এখানে
তো তৎকালীন সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। তো এবং আমার যতটা মনে হয় এখানে সম্পৃক্ত আছে আওয়ামী লীগের হাত, এবং অপোজিশন তখন কেন এটা নিয়ে প্রতিবাদ করলো না, বিএনপি এটা নিয়ে কেন কথা বলে না, তো এটা নিয়ে আমার তেমন কোনো ধারণা নেই। তবে এখানে শেখ হাসিনা অনেকটা সম্পৃক্ততা আছে, যে কারণ অনেকগুলা ডকুমেন্টারি আমি রিড করছি, এখানে দেখতে পারতেছি যে আওয়ামী লীগের নেতারা জড়িত। তো এবং অনুসন্ধানে আরো জানা যায় যে বিডিআর হত্যাকাণ্ডে পিলখানার সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেওয়া সেই ঘটনাটি পরবর্তীতে আমরা গণভবনে যখন ছাত্র জনতা দখল করে সেখানে পেন ড্রাইভের মধ্যে দেখা যায়, এবং মেজর জেনারেল মইনুল ইসলাম বিডিআর হত্যাকাণ্ডের সেনাবাহিনীর তদন্ত কমিটি এবং অসম্পূর্ণ রাখা হয়। এই তদন্ত কমিটিতে আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতার নাম এলে শেখ হাসিনা তাদের রিপোর্ট অন্তর্ভুক্ত করতে দেননি, এবং এই কমিটিটি জিজ্ঞাসাবাদ করতে দেওয়া হয়নি। তো 2013 সালে আবার দায়রা জজ আদালতে আপনার 152 জনকে মৃত্যুদণ্ড এবং 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তো এখন আমার কথা হচ্ছে, রেদওয়ান ভাই, আপনি কতটা মনে করেন যে এখানে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে? কারণ আমি যা মনে করি এখানে এটা তারা একটি পরিকল্পিত, এবং ভাই যেটি বললো, ভাইয়ের কথার মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পারছি যে জিনিসটা কিভাবে পরিচালিত হয়েছে। তো এই জিনিসটা নিয়ে এখন সংগঠিত আপনার হয়েছে। মন্তব্য কি? আমি যদি পার্সোনালি বলি, আমি শুধু একটা শব্দ শুনতে চাই এখন সকালে ঘুম থেকে উঠে, আপা আর নেই, আপা আর নেই। এটি আমার প্রথম শব্দ ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিও দেখার পরে। আর আমি এখানে সত্য কথা বলতে চাচ্ছি, ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিও দেখার পরে এবং আমার ছোটবেলার যে অনুভূতি, সেই অনুভূতি থেকে যদি একত্র করে বলি, তাহলে ছোটবেলায় বুঝতাম ডাল ভাতের জন্য কেন মারামারি করতেছে, আর এখন বুঝতেছি কেন মারামারি করছে। তো এখন যে জিনিসটা আমি বুঝতে পারছি, সেটাতে আমি একবারে স্পষ্ট বলতে পারি, আওয়ামী লীগ এটার সাথে শুধু জড়িত না, প্রত্যেকটা কর্মকাণ্ড এবং প্রত্যেকটা স্টেপ কিভাবে তারা নিবে, কিভাবে তারা নিছে, এবং তারা যখন আওয়ামী লীগের নেতারা সাদা কাপড় নিয়ে রাস্তায় নামতে পারতেছে, ঠিক ওই জায়গায় গোলাগুলি হচ্ছে। আপনার আমার তো এই সাহসটা হবে না কখনোই যে আমরা সাদা কাপড় নিয়ে রাস্তার ওই যে গোলাগুলির ভিতরে যায় দাঁড়াবো, কখনোই হবে না। আরো শরীরে কোনো বুলেট প্রুফ কোনো জ্যাকেট নাই, কিছু নাই, সরাসরি আপনি রাস্তায় যেয়ে দাঁড়াইলেন। তাহলে এগুলো কি প্রকাশ করে? এগুলো কি আসলেই প্রকাশ করে না যে আপনারা এটার সাথে কতটা জড়িত বা জড়িত না? এটা সম্পূর্ণ আমি মনে করি আওয়ামী লীগের একটা খেলা ছিল, সেই খেলার ভিতরে বিডিআররা পা দিয়েছে। পা দেওয়ার কারণে বিডিআরদের জীবন থেকে 16টি বছর চলে গেছে। সেটির জন্য তারা নিজেরাও দায়ী, এবং সাথে সাথে কিছু মানুষ লোভে কাজটা করেছে, কিন্তু আজকে তারা দুনিয়াতে আছে কেউ, আবার দুনিয়া থেকে চলেও গেছে। এরশাদ কিন্তু আজকে নাই, তারপরে শেখ হাসিনা কিন্তু আজকে দেশে নাই, তারপরেও নানক নাই, তাপস নাই, এরা নাই। তো আমরা মনে করতে পারি এরা সম্পূর্ণ জড়িত ছিল বিধায় আজকে তারা দেশে নাই। এটা আমি বক্তব্য দিতে পারি, বা আমি কনফিডেন্টলি বলতে পারি। এটা আমার কাছে মনে হয় যে এটা যদি বলা হয় মিথ্যা বলা হবে না, এভিডেন্স অবশ্যই আছে, এটা মিথ্যা বলা হবে না। আমি ওটা একমত, স্বীকার করি যে আওয়ামী লীগের হাত আছে। আচ্ছা, আমার যে প্রশ্নটি সেটি হলো নর্থ ফেজ ভাইয়ের কাছে, ভাই 33 ঘন্টা কেন লাগছিল যে অস্ত্র জমা দিতে? অস্ত্র জমা দিতে 33 ঘন্টা সময় লাগার তো কোনো কথা না। এইখানেও 33 ঘন্টা কেন সময় লাগছিল? হ্যালো নর্থ ফেজ ভাই। রুবেল ভাই, আমি আপনার প্রশ্নটা শুনতে পাইনি, আমাকে আরেকবার করবেন? হ্যাঁ, মানে বলতেছিলাম যে 33 ঘন্টা সময় লেগেছিল অস্ত্র জমা দিতে, কিন্তু তার মাঝে একবার অস্ত্র জমাও দিয়েছিল। পরবর্তীতে কেউ অস্ত্র জমা দিচ্ছে আর কেউ অস্ত্র নিয়ে হাতে দাঁড়ায় রইছে, মুখে লাল কাপড় বাঁধা। এখন আপনি কি মনে করেন যে কারা অস্ত্র জমা দিয়েছিল আর কারা দেয় নাই? ভাই, বিষয়টা হলো কি, ধরেন আমি আজকে যে ইলিয়াসের যে কন্টেন্টটা উনি বানাইছেন, হ্যাঁ, মানে আপনাদের কথা শুনে যেটা বুঝলাম যে আপনারা দুইজনই আসলে তখন খুব অল্প বয়সের, একদম সরাসরি যে প্রত্যক্ষ হওয়া সেটা আপনারা হন নাই। সো আমার যতটুকু মনে হয়, মানে আমার যতটুকু মনে আছে স্মৃতিতে, আমি তখন বেশ প্রাপ্তবয়স্ক, বিশ্ববিদ্যালয়ে পড়ছি তখন। তো ওই সময় আমার যে অভিজ্ঞতা সেটা থেকে হচ্ছে বলবো যে মানে
মানে ওই সময়টা এমন এক ধরনের সময় ছিল যে একমাত্র প্রশাসন ছাড়া, প্রশাসন বলতে শেখ হাসিনা বা ওই যারা রাজনীতি করছে এদের ছাড়া আর কারো মানে মানে অ্যাক্টিভিটি বা মুভমেন্ট করার কোনো ধরনের মানে স্কোপ ছিল না। আমার নিজের চোখে দেখা যে অভিজ্ঞতা সেটা হচ্ছে আমি দেখতে পেয়েছি, ধরেন 27 নম্বর রাপা প্লাজার সামনে বহরে বহরে আর্মির গাড়ি এবং আর্মির সোলজাররা দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ মুভ করতেছে না। কিন্তু আমরা বিডিআর এর ভিতর থেকে দেখতে পাচ্ছি যে আগুন জ্বলতেছে এবং কিছুক্ষণ পর পর গুলির শব্দ শোনা যাচ্ছে। তো এটা ছিল প্রেক্ষাপট। এবং ইলিয়াস আলীর যে কন্টেন্টটা বানানো হয়েছে, আপনারা ওই কন্টেন্টে দেখবেন যেই ভিডিওগুলো উনি দেখাইছেন, এই একই ভিডিওগুলো কিন্তু তখনও ছিল। হ্যাঁ, মানে ওই সময়ও মিডিয়াতে প্রচার হয়েছে, চ্যানেল ওয়াইজ কেউ কেউ বেশি প্রকাশ করতে পেরেছে, কেউ কেউ কম প্রকাশ করেছে। আরেকটা বিষয় হচ্ছে যে ওনার এই ভিডিও কন্টেন্টটাতে মানে এমন কোনো ছবি নাই যে ছবিতে সরাসরি আসলে প্রমাণ হয় যে এখানে কারা কারা ইনভলভ ছিল বা কারা কারা গুলি চালাইছে বা কারা কারা এই হুকুমদাতা। হ্যাঁ, যেটা হয়েছে যে বাইরে থেকে যেই ছবি সেই সময়ের সংবাদকর্মীরা সংগ্রহ করতে পারছে, এবং ওই সময়ে যারা রাজনৈতিক নেতা ছিল, যেমন ভাই সারা বেগমের কথা বললেন এবং তাপসের কথা বললেন, ওনাদের যে মুভমেন্ট ছিল, হ্যাঁ, এবং এবং খুব কনফিডেন্ট মুভমেন্ট। হ্যাঁ, নানকের ধরেন খুব কনফিডেন্ট মুভমেন্ট। আরে ভাই, যেখানে অস্ত্র চালাচালি হচ্ছে, সেই মানে অস্ত্রের গোলাগুলি হচ্ছে, সেই জায়গায় রাজনীতিবিদ তার জীবনের হুমকি বোধ না করে সে কনফিডেন্টলি আগায় যাচ্ছে হিরোইজম দেখাইতে কোন যুক্তিতে, যদি সে এটা না ভেবে থাকে যে ওইখানে তার কোনো জীবনের হুমকি নাই। তার মানে এটা একটা ধারণা হতে পারে যে এটা একটা প্রি প্ল্যান ঘটনা ছিল। হ্যাঁ, কিন্তু এখন আমাদের যে জটিলতাটা সেটা হচ্ছে যে আমরা ভেতরকার যে ঘটনার যোগসূত্র, সেই যোগসূত্র দিয়ে আসলে এখনো আপনাকে তদন্তের অপেক্ষা করতে হবে এবং তদন্তের পর সেই ফলাফলগুলো নির্ধারণ করতে হবে। কারণ এখনো পর্যন্ত সাধারণ মিডিয়ার মাধ্যমে যে ফুটেজগুলো আমরা পাচ্ছি, এটা এখনো ওই সারফেস লেভেলে রয়ে গেছে, যেটা দিয়ে আপনি আসলে কি বলবো এটাকে, মানে ওই যে বললাম যেটা আমরা মানে মানে এটাকে কি বলবো, মানে থিওরিটিক্যাল, মানে আপনি হিসাব মেলাতে পারবেন যে এটার মুভমেন্ট এটা, কিন্তু আপনার একটা ঘটনাকে দোষী সাব্যস্ত বা প্রমাণ হিসাবে হাজির করার জন্য যে প্রমাণগুলো লাগবে, যে আনুষঙ্গিক প্রমাণগুলো লাগবে, এই প্রমাণগুলো বের করা কিন্তু অনেক বেশি দুরূহ। হ্যাঁ, এবং জটিল প্রক্রিয়া। হ্যাঁ, সেই সুতায় মালা গাঁথার মতো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে এই যে এই সেনাপ্রধানের এই ধরনের ফুল স্টপ মার্কা কথাবার্তা আসলে এই বিচারিকের প্রক্রিয়ার যে তদন্ত প্রক্রিয়াটা যেটা হবে, এটাকে অনেক প্রশ্নের মুখে ফেলবে। আমি এটাই বুঝতেছি। কারণ ওই সময় সাধারণ মানুষের পক্ষে ভেতরের খবর জানা সম্ভব হচ্ছিল না। জানা যাচ্ছিল ওইটাই যেটা আসলে সরকার প্রকাশ করতে চায়, বা সরকারের যোগসাজশে যে সাংবাদিক বাহিনী ছিল, সেই সাংবাদিক বাহিনী প্রকাশ করতে চেয়েছিল তারা। হ্যাঁ, আর আপনারা যেটা বললেন যে তারা, এটা তো সার্ফেস লেভেলে সবাই বলছে যে ওই সময় ওই বিডিআর জওয়ানদের মুখ গেরুয়া রঙের কাপড় দিয়ে, বা অনেকের গামছা দিয়ে, বা অনেকের লাল রঙের কাপড় দিয়ে মুখ ঢাকা ছিল। সেই কারণে আসলে বোঝা যায় নাই কে কোন কাকে কিভাবে হত্যা করেছে, বা কে কে হুকুমদাতা ছিল এই হত্যাযজ্ঞের পিছনে। কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি যে বিজিবি যারা বর্ডার গার্ড আমরা যাদেরকে বলি, যারা সীমান্ত পাহারা দেয়, এরা তো সাধারণ সৈনিক সিভিল লেভেল থেকে আসে। আর এদেরকে পরিচালনা করা হচ্ছে সেনাবাহিনীর একটা গ্রুপ যারা ট্রেন। হ্যাঁ, তো এই দুটো গ্রুপের মধ্যে এক ধরনের বিরোধ, মানে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাই দেওয়ার, কে লাগাইতে চায়, অবশ্যই কোনো তৃতীয় পক্ষ। তো সেই তৃতীয় পক্ষের ভিত্তিতেই এখন এই ষড়যন্ত্রের ভারতের যে মানে রয়ের যে ভূমিকা, এই জিনিসটা সন্দেহ করা হচ্ছে। কিন্তু এটাকে সারফেস লেভেলে প্রমাণ করাটা, কিভাবে প্রমাণ করবে, বা ওই ধরনের ভিডিও ফুটেজ বা ওই ধরনের কোনো কিছু আছে কিনা, সেটা আসলে কতখানি খুঁজে বের করা সম্ভব, এটা নিয়ে আমার এখনো সন্দেহ আছে। অসংখ্য ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন। ফারহাদ, তুমি এটাতে কি রেজন ভাই বলতে? এবং নর্থ ফেস ভাই, আপনাদের দুইজনকে আমার এই টপিকে 3টি প্রশ্ন আছে। মানে আমি যে জিনিসটা ভাবলাম, এবং আমি একটু যুক্তি খণ্ডন করে বলি যে আমার 3টে প্রশ্ন কি আমি একটু নোট করছি। তো আমার কথা হচ্ছে, 25 ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা তথ্য কি আদৌ পাঠানো হয়েছিল? মানে প্রশ্ন।
25 ফেব্রুয়ারি কি প্রধানমন্ত্রীর কাছে কি কোনো গোয়েন্দা গোয়েন্দা তথ্য পাঠানো হয়েছিল? এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে বিডিআর দপ্তরের হেডকোয়ার্টার দপ্তর সদর গেটে 5 নম্বর গেটে সেদিন পুলিশ এবং র্যাব সদস্য কেন মোতায়েন করা হয়নি? মানে সেই 5 নম্বর বিডিআর হেডকোয়ার্টার গেটে র্যাব সদস্য কেন মোতায়েন করা হয়নি? যেহেতু এখানে 57টি একটি অফিসারের প্রোগ্রাম কনফারেন্স হচ্ছে, তো এখানে তো আমাদের একটি হাই টাইট সিকিউরিটি আমরা এনশিওর করতে পারি কিনা। এবং আমার যেটি লাস্ট প্রশ্ন 3 নম্বর, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, উনি আমাদের ঢাকা 18 আসনের সাবেক এমপি ছিলেন, তো উনি আমাদেরই এলাকার কৃতি সন্তান। তো উনি কেন ওই টাইমে এটা নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি? এবং আমার শেষ প্রশ্নটি হচ্ছে যে প্রতিমন্ত্রী সোহেল তাজউদ্দিন আহমেদের পুত্র, সে কেন এই বিষয়টি নিয়ে কথা বলেনি? তো আপনারা যদি আমার এই 3টি প্রশ্ন একটু উত্তর দিতেন তাহলে আমার জন্য ক্লিয়ার হতো বিষয়টা। আমি আশা করি নর্থ ফেস ভাই এগুলো প্রশ্নগুলো উত্তর দিবেন, মানে সবকিছু উত্তর দিবেন ওনার মতো করে। ভাই আমার একজন সাধারণ মানুষ হিসেবে বাইরে থেকে আমরা যেটা জানতে পারছি বা যেটা বুঝতে পারছিলাম ওই সময় ঘটনা, যে গোয়েন্দা রিপোর্টের কথা বলা হলো, আমার কথা হচ্ছে অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে এই ধরনের গোয়েন্দা রিপোর্ট ছিল, এটা থাকারই কথা, এবং এটা স্বাভাবিক ঘটনা। কারণ এতজন অফিসার এক জায়গায় একসাথে হচ্ছে এবং দরবার হল হচ্ছে, সব ধরনের মিটিং মিনিটস ওইখানে সংগ্রহ করার নিয়ম থাকতে হয়, এটাই আমরা সাধারণ মানুষ জানতাম। এবং সাধারণ মানুষ আমরা এটাই বুঝে থাকি যে আমাদের নিরাপত্তা যাদের হাতে ন্যস্ত, তারা কতটা সুশৃঙ্খল বাহিনী এবং তারা তাদের নিজেদের নিরাপত্তার ব্যাপারে কতটা সুশৃঙ্খল, সেটা আগে তাদেরকে প্রমাণ করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা ধারণা করতেই পারি অবশ্যই সব ধরনের গোয়েন্দা রিপোর্ট শেখ হাসিনার টেবিলে এবং শেখ হাসিনাকে জমা দেওয়া হয়েছে। তা না হলে এরকম একটা বিডিআর এর ভিতরে সাধারণ সৈনিকরা এইরকম ভাবে পরিকল্পনা করবে এবং এই পরিকল্পনার বাস্তবায়ন ঘটাবে এবং গোয়েন্দার কাছে কোনো রিপোর্ট থাকবে না, এটা ভাবাটা মানে এক ধরনের বোকার সঙ্গে বাস করা। আর যদি এই ধরনের ঘটনা ঘটেও থাকে তাহলে বুঝে নিতে হবে যে আমাদের গোয়েন্দা সংস্থার কার্যক্রম কতটা দুর্বল, এবং এই দুর্বলতার পিছনে এটা কি দুর্বল করে রাখা হয়েছে নাকি এটা স্বাভাবিকভাবেই দুর্বল হয়েছিল, সেই প্রশ্নগুলো এখন আসবে। সো আমি ওইটাই মনে করি যে সব ধরনের গোয়েন্দা রিপোর্ট শেখ হাসিনার কাছে ছিল এবং উনি সব ধরনের মুভমেন্ট ওয়াকিবহাল ছিলেন। হ্যাঁ, এবং এই কারণেই মানে ওই সময় এতগুলো, কারণ আমরা কাছে থেকে যেটা দেখতে পেয়েছি যে সাধারণ সৈনিকদের যে আবেগ, আর্মি এই বিজিবির এই তৎকালীন বাংলাদেশ রাইফেলস এর ইয়েতে ঢুকে যাওয়ার ব্যাপারে, ভিতরে এলাকার ভেতরে ঢুকে যাওয়ার ব্যাপারে, সেটা অপ্রতিরোধ্য ছিল। এটা আমি নিজের চোখে, তো আর আমি ভুল বলতে পারবো না, আমি নিজের চোখে যেটা দেখেছি যে ওরা সৈনিকরা অস্ত্র নিয়ে প্রস্তুত, তাদের খালি পারমিশন দরকার। আপনারা জানেন যে সেনাবাহিনী কোনো পারমিশন, তার ঊর্ধ্বতন কর্মকর্তা পারমিশন ছাড়া কোনো কিছু করতে পারে না, এবং যদি তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে পারমিশন দেয় তাহলে সে তার জীবন দিতে পর্যন্ত প্রস্তুত থাকে। তাহলে সেই জায়গা থেকে তাদের ওই ইমোশন যদি সত্যি হয়ে থাকে, তাহলে তাদের সেই আবেগকে একমাত্র নিয়ন্ত্রণ করতে পেরেছে ঊর্ধ্বতন কর্মকর্তা। তাহলে তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা কারা ছিল? তাদেরকে যদি এখন জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের সাথে সেই রাজনৈতিক কর্মীদের যারা ওই সময় যে ওনার যে আত্মীয় ছিল, এই ওনার নামটা যেন কি, আমি ভুলে গেলাম, দুঃখিত, মানে ওয়াকার সাহেব নিজেও তো মেজর ছিলেন, এবং তারেক ওনার নাম, খুব সম্ভবত তারেক। হ্যাঁ, তো ব্রিগেডিয়ার তারেক, তো ওনার ইনভলভমেন্ট এবং সাহারা খাতুনের যে ইনভলভমেন্ট, হ্যাঁ, একজন মহিলা হিসেবে, বয়স্ক মহিলা হিসেবে উনি যেভাবে ওই জায়গাটায় ইনভলভ করেছেন, উনি যদি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্লিয়ারেন্স এবং ওই কনফিডেন্সটা না পেত, আমার মনে হয় না এইভাবে করে এরকম বয়স্ক একটা মহিলা ওই সময় এইভাবে মুভমেন্ট করতে পারে। হ্যাঁ, এবং ওই সময় তৎকালীন যে নানকের যে ভূমিকা এবং তাপসের যে ভূমিকা, আর্মি অফিসারদেরকে যারা ওনাদের অর্ডার ক্যারি করেছে তাদের জিজ্ঞাসাবাদ করলেই সেগুলো বের হয়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা বের হয়ে তো আসবে, কিন্তু এইটার পিছনে যে মূল ষড়যন্ত্রকারী, যদি কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র এখানে ইনভলভ থাকে, হ্যাঁ, যেটা আমরা ভাই বলছেন যে এর ইনভলভ বা ভারতের ইনভলভ, সেই ইনভলভমেন্টটা প্রমাণ করার জন্য তাদের বেশ কিছু টুলস লাগবে। অবশ্যই সেই প্রমাণগুলো হাজির করতে হবে, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে হয়তো বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে আপনি বাইরে থেকে একটা সৈন্য, মানে আরেকটা সেনাবাহিনীকে ভেতরে ঢুকায় আপনি যুদ্ধ করে আসলে একটা দেশকে দখল করতে পারবেন না, যদি আপনি ভেতরেই আপনি ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগাই দিতে পারেন এবং একজনকে দিয়ে আরেকজনকে হত্যা করতে পারেন। এই বিডিআর হত্যাকাণ্ডটা এরকম একটা ষড়যন্ত্র হয়েছে বলে আমি ধারণা করি। আচ্ছা ভাই, আমার এখানে কথা হচ্ছে ডিজিএফআই এবং এনএসআই এর কাছে যে তথ্য ছিল যে 25 জানুয়ারি আজকে
এই অনুষ্ঠানটাতে একটি মানে বিদ্রোহ দল তারা হামলা করবে। তো তারপরও সেখানে অতিরিক্ত কেন সেনা মোতায়েন করা হয় না, অথবা র্যাব বা পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী কেন কঠোর করা হয় নাই? তো এটা তো যারা গোয়েন্দা কমিটি তারা তো কিন্তু জানতো, তো তারপরও বলা হয়নি। এবং তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে বলা হয়েছে এবং তারা কেন চুপ? এবং তারপরে যে তারা মিডিয়াকে কেন এটা নিয়ে কোনো কাভারেজ দেওয়া হয়নি, এবং মিডিয়া এই ঘটনা নিয়ে ওই দিন সারাদিন চুপ ছিল। এটা নিয়ে নিউজ বের হয়েছে 2-3 দিন পরে। আমি জানি আপনি জানেন কিনা, তার 1-2 দিন পরে সাথে সাথে কিন্তু, অথবা যখন হত্যাকাণ্ডটি চলে সঙ্গে সঙ্গে লাইভ কিন্তু সম্প্রচার করা হয়নি। এবং তখন সম্প্রচার কেন করা হয়নি? কারণ ওই ঘটনাটি কিছু 1 বছরও হয়নি তার আগে তারা ক্ষমতায় এসেছে নির্বাচিত সরকার হয়ে। তখন কি গণমাধ্যম স্বাধীন ছিল না? গণমাধ্যম ধ্বংস হয়েছে তার আস্তে 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 পরে, যখন স্বৈরাচারী শেখ হাসিনা আরো কঠোর হয়ে ওঠে তখন। কিন্তু তখন তো গণমাধ্যম সচল ছিল, তো তখন কেন এই জিনিসটি সম্প্রচার করা হয়নি? এবং যে আমার কথাটি হচ্ছে, কেন অতিরিক্ত আপনার সুরক্ষা ওখানে মোতায়েন করা হয়নি? কেন আমরা সিকিউরিটি পাইনি? আর তাদের কাছে তো এমন তথ্যটি ছিল, জানা সত্ত্বেও ওইখানে এরকম একটি বিতর্কিত হামলা ঘটে। সেটা নিয়ে আপনার মন্তব্য কি? আচ্ছা, এইখানে এইখানে আশা করি নর্থ ফেস ভাই তো উনার কথা বলবে, অলরেডি উনি বলেছেন মানে গোয়েন্দারা সবকিছুই জানেন। কিন্তু আমি এখানে যে জিনিসটা অ্যাড করতে চাচ্ছি, আহ, জি। যেভাবে তুমি জিজ্ঞেস করতে চাচ্ছ বা তুমি জানতে চাচ্ছ যে এনএসএস বা এনএসএফআই বা যা তুমি তুমি কি বলেছো দুইটার নামই আমি এনএসআই, ডিজিএফআই আর কি, এই দুইটা এনএসএফ গোয়েন্দা সংস্থা এনএসএফআই বাংলাদেশের। হুম হুম। আচ্ছা এই ডিটেকটিভ যে ডিজিএফআই ব্রাঞ্চটা, হ্যাঁ। ডিজিএফআই যে আছে, এ কিন্তু বেসিক্যালি সব তথ্যই জানে, বাংলাদেশের কোন মানুষটা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে, এটা সবই জানে। তো ওরা সব জানা সত্ত্বেও ওরা কেন ওই দিন চুপ ছিল? এটা পূর্ব পরিকল্পিত ছিল। যদি আমি এখানে একটু অ্যাড করতে চাই, আমি যদি এখানে একটু অ্যাড করতে চাই জিনিসটাকে, আমি যদি একটু সহজে বুঝাইতে চাই, তাহলে তোমাকে বলবো যে ১৯৭৯ সাল, ১৯৭৯ সালের কথা কি মনে আছে? জিয়াউর রহমানকে যখন আহ, মারা হয়েছে, জিয়াউর রহমানকে মারা হয়েছে, সকলে জানতো সকলে জানতো যে জিয়াউর রহমানকে মারা হবে। তো ওইটাও পরিকল্পনা ছিল। যেমন পরিকল্পনা ছিল একজন দেশের রাষ্ট্র প্রধানমন্ত্রী হিসাবে যদি জিয়াউর রহমানকে মেরে ফেলতে পারে সৈনিকরা, সেখানে যদি কেউ বাধা না দেয়, সেটা যদি পরিকল্পিত হয়, তাহলে এটা যে করছে এটা অনেক বড় পরিকল্পনা করে আসছে। ডিজিএফ কে এই সম্পর্কে জানা সত্ত্বেও ওদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা কিছু করতে পারবে না, কিছু করিও না, এখানে খেলা চলুক, আমরা খেলা দেখি। ঠিক আছে, আমরা খেলাটা দেখি, সেই জন্য জিনিসগুলোকে এইভাবে করা হয়েছে। এটা একটা কথা। আরেকটা কথা হলো যে তৎকালীন সময় যে বাংলাদেশের যে মিডিয়া জগৎকে অনেক উন্নত ছিল এটাও বলা যাবে না। তখনকার সময় বাংলাদেশের নেট কারেন্ট থাকতো হলো আহ, দিনে 10 বার কারেন্ট যাইতো, 10 বার কারেন্ট আসতো। এটা হলো আমি যতটুকু শুনছি বা জানি। তো ওই সময় বাংলাদেশের মিডিয়া জগৎ কত উন্নত ছিল সেটা তুমি না আমি কল্পনা করলেও ভাবার বিষয়। আপনি কি মনে করেন নর্থ ফেস ভাই আমি জানি না, কিন্তু 2 দিন পরে আসুক আর 3 দিন পরে আসুক, তখনকার সময় বাংলাদেশের মিডিয়া জগৎ অনেক ভঙ্গুর ছিল, অনেক মানে ইলেকট্রনিক্স, মানে যে আমাদের বৈদ্যুতিক যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু তখনকার সময় অনেক বেশি ছিল, আমরা অনেক বেশি ফেস করেছি। সকালে কারেন্ট গেলে রাত্রে আসে, রাত্রে কারেন্ট গেলে সকালে আসে, এরকম জিনিসটা কিন্তু অনেকেই ফেস করছে। তো আমার কাছে মনে হয় ওইটাও আমাদের একটা বিগ প্রবলেম জায়গা ছিল। আর অনেক সাংবাদিক ছিল তারা যাইতে চাইছে, হয়তো তাদেরকে যাইতে মানা করছে বা তাকে যাইতে দেওয়া হয় না এই জন্য যে তোমরা যদি যাও তোমাদের খবর আছে। যেমন এটা যদি আমি বলি, অনেক শাকিল নামের একজন মেজর ছিলেন, তাকে মুহিত নামের যে লোকটি ছিল সে মানে তাপসের কাছে মানে আত্মসমর্পণ করছে, ওইখানে তাপসের কাছে গেছে। সেই ব্যক্তি এখনো বেঁচে আছে কি নাই, মরে গেছে, কোথায় আছে, এটা কিন্তু এখনো জানে না। সো ওইখানে যেসব আহ যাদেরকে শেখ হাসিনা পছন্দ করতো তাদেরকে শুধু পাঠানো হয়েছে, সেই জন্য এই জিনিসগুলো মানুষ বেশি জানে নাই।
নাইলে যেখানে আগুন ধরছে, যেখানে খুন হয়েছে, এগুলো কিন্তু মানুষ জানতে পারতো। আমাদের বাংলাদেশে কিন্তু এগুলো জানে। So জি আমি মনে রিদন ভাই, আপনার সাথে এখানে আপনার সাথে আমি এই ব্যাপারে একমত যে ওই এখনকার মতো অত টেকনোলজি তো তখন ছিল না, মানুষের হাতে হাতে মোবাইল বা হুম, ভিডিও করা রেকর্ড করার অপশনও ছিল না। আর ওইখানে তখন পরিস্থিতি এক ধরনের যুদ্ধাবস্থা, হ্যাঁ, কারণ যুদ্ধ এক পক্ষ ছিল। থেকে গোলাগুলি চলতেছে। এবং আপনি তো জানেনই যে বাংলাদেশের রাজনীতি তো আসলে দলীয়করণে বিভক্ত, এবং সব ধরনের বুদ্ধিবৃত্তিক যারা পেশায় জড়িত সবাই কোনো না কোনো মানে দল এবং লীগে বিভক্ত। এটা শুধু বুদ্ধিবৃত্তিক বলবো না, একেবারে আপনার আহ কৃষক, মৎস্যজীবী, জেলে, কামার কুমার থেকে শুরু করে সবাই, প্রতিটা পেশায় সবাই কোনো না কোনো দলে বা লিগে বা শিবিরে বিভক্ত। তো এই বিভক্ত থাকার কারণে যেটা হয়, যখন যে সরকার ক্ষমতায় আসে, তাদের কিছু পছন্দের লিস্ট থাকে, এবং ওই সাংবাদিকদেরও তাদের একটা লিগ থাকে। তো এই মুন্নি সাহা বা সহ তাদের যে গ্রুপটা, এরা তো আগে থেকেই ওই পন্থী। হ্যাঁ, সো ওদেরকেই সিলেক্টিভলি সিলেক্ট করা হয়েছে এবং তাদেরকে পাঠানো হয়েছে, তাদেরকে তৈরি করা হয়েছে একটা সময় ধরে। এবং মনীষ সাহা ওই সময়ই কিন্তু এই ঘটনার জের ধরে মানুষের কাছে এত পপুলার বা ধরেন যে এই ধরনের পরিচিতি পায়। কিন্তু এই ন্যারেটিভটা তৈরি করে দিয়েছে কে? ভেতর থেকে অবশ্যই কেউ না কেউ তৈরি করেছে, বা ওই বুদ্ধিজীবী ওরা জানে। সো ওদেরকেও প্রশ্ন করলে জানা যাবে যে তারা এটা এতটা কিভাবে শিওর হইলো যে ভিতরে এই কারণেই এই দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। হ্যাঁ, সো হ্যাঁ, এটা একটা কমপ্লিট মুন্নি শাহ সেট আপ যখন থাকতে পারে। প্রশ্ন করতেছিল, আপনাদের এই ক্ষোভটা তো অনেকদিন আগের ক্ষোভ, হঠাৎ করে কিভাবে তাড়া দিবে আর কিভাবে আপনিই জানবেন যে ক্ষোভটা আগের? আপনি কিভাবে বুঝলেন? আসলে এগুলো প্রি প্ল্যান করা ছিল, শেখ হাসিনা আসার পরে এটা হবে। এটা একটা প্রি প্ল্যান করা ছিল, হয়তো এটা এমন হয়েছে। যাই হোক, আমি মনে করি তখনকার মানে মিডিয়া জগৎ এমন উন্নত ছিল না। বাংলাদেশের বর্তমানে মিডিয়া জগৎ অনেক বেশি উন্নত এমনটাও বলা যাবে না, কারণ বাংলাদেশের মিডিয়াতে আচ্ছা ভাই, 2009 সাল কিন্তু অনেক পিছনেও না। মিডিয়া কিন্তু বাংলাদেশে আছে সেই 90 সাল থেকে। আমরা বিটিভি বলবো না, অন্য অনেক চ্যানেল থেকে। এবং একটি টক শো আছে তৃতীয় মাত্রা, এটি কিন্তু 2001 সাল থেকে সম্প্রচার করা হয়। আচ্ছা, আমি সব হিসাব বাদ দিলাম, তখন মিডিয়া লজিস্টিক ছিল না বাংলাদেশে, তো হুম, ওইরকম কোনো সুবিধা মিডিয়া ছিল না। কিন্তু তারা কিন্তু প্রত্যেকদিন নিউজ কাভারেজ দিত। তো সেখানে এই তথ্যটি কেন তারা কাভার করেনি? তো এখানে তো আপনি টেকনোলজি যে সমস্যা, এটা আপনি বলতে পারেন না। তো এটা কি আপনি মনে করেন যে হাসিনা মানে তাদেরকে বাধ্য করছে যে আজকে এই জিনিসটা কাভার করবেন না, অথবা তাদের উপর কি মানে কোন ধরনের চাপ প্রয়োগ করছে, অবশ্যই, মানে প্রেশারাইজ অবশ্যই, করা হয়েছে অবশ্যই, তাদেরকে? এটা কি আপনার অবশ্যই, মনে হয়? অবশ্যই, আমি আমার আমি অবশ্যই, নর্থ ফেস অবশ্যই, ভাইয়ের কাছে প্রশ্ন, অবশ্যই। এবং মইনুদ্দিন ভাই আপনার কাছে এটা আমার কাছে কোশ্চেন, প্রশ্ন। তো এটা আচ্ছা, আপনার কি আমার মনে হয়, আপনি এটা কোন ভাবে দেখেন? নর্থ ফেস ভাই বলবে তার আগে আমি একটু বলে যাই। আমি এটাকে 100% দেখেন, 2024 সালে একটা আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে পুরো বিশ্বের মানুষের কাছে ইন্টারনেট ওপেন। সেখানে যদি শেখ হাসিনা আটকাইতে পারে, শেখ হাসিনা 2009 সালে কি আটকাইতে পারবে না? মিডিয়াকে কভারেজ করার জন্য যে মিডিয়াকে হুমকি দিতে পারবে না, এটি কি তার হাতে ছিল না? সে সদ্য হয়েছে। যদি আমি আজকে ক্ষমতা পাই, আগামী কালকেই তো পুরো বাংলাদেশকে ২ টা লতে আটকায় ফেলবো। ১ম ল হইলো, কেউ কারো টাকা চুরি করতে পারবে না। যেই চুরি করবা তার ফাঁসি হবে। এটা একটা ল করে দিব। আরেকটা ল করে দিব যে তুমি যত টাকা দুর্নীতি করছো, বাংলাদেশের প্রত্যেকটা, শুধু স্টুডেন্ট ছাড়া, আর যারা চাকরিজীবী তারা ছাড়া, আর যারা হলো যে বিদেশে কাজ করতে যাবে, এই ৩ শ্রেণীর মানুষ ছাড়া কেউ এয়ারপোর্টে যাইতে পারবে না। এই ৩ শ্রেণীর মানুষ ছাড়া কেউ এয়ারপোর্টে যাবে না। সবাইকে ধরা হবে। তখন কি হবে? আমার পাওয়ারটা কিন্তু ওখানে আমি খাটাইতে পারবো। ঠিক এই পাওয়ারটাই ২০২৪ সালেও খাটাইছে এবং ২০০৯ সালেও সে খাটাইছে। তো ক্ষমতা আসার পরেই সে বলতেছে যে এটি একটি গুজব। সে কিন্তু এটা বলছে গুজব ছড়ায়েন না। সো অল্প কয়টা মিডিয়া শুধু চালু ছিল, সেখানেই যদি সে বলতে পারে গুজব ছড়াইছেন, তাহলে বর্তমানে এত খুন, এত কিছু হইছে, আমরা সব ফেসবুকে দেখছি, কত জায়গায় দেখছি। তারপরেও সে স্বীকার করে নাই। তো ২০০৯ সাল তো অনেক আগের ভাই। বাংলাদেশ ২০০৯ সালে মনে হয় না যে ফেসবুক কি জিনিস বুঝতো, ইউটিউব কি জিনিস বুঝতো। শুধু এক বিটিভি, আলিফ লায়লা, আলিফ লায়লা এভাবে একটা টান দিত। এইটা দেখার জন্য মানুষ শুক্রবার সন্ধ্যাবেলা সন্ধ্যা ৭টা বাজে যাইতো। এইটা ছাড়া মনে হয় বাংলাদেশের মানুষ খবরও শুনতে যাইতো না। আর হলো বৃহস্পতিবার আর শুক্রবার, বৃহস্পতিবার বা শুক্রবার আর শনিবার, এমন আর কি, এই ২টা দিন ছবি দেখতে যাইতো বাংলাদেশের মানুষ।
না হলে বাংলাদেশের মানুষ টিভিতে এগুলো তারা কিছুই দেখতো না, খবর কয়জনে দেখতো। যাই হোক, আমি এটাকে মনে করি যে তখনকার সময় তার মাত্র ক্ষমতা পাইছে, ক্ষমতার অপব্যবহার সে অনেক ভালোভাবেই করছে। এখনকার 2024 সালের কথা বিবেচনা করলে সেই সময় সে অনেক বেশি খারাপ ছিল আমি মনে করি। খারাপ মানে তখনও তো মাত্র মাত্র উনি ক্ষমতায় এসছে ভাই। এখন কথা হচ্ছে যে কোনো ধরনের ষড়যন্ত্র যখন হয়, মানে মানে এটা তো আপনি যদি প্রেক্ষাপটটা খেয়াল করেন যে সকাল 9টায় ওদের ওইখানে দরবারে এক ধরনের বার্ষিক অধিবেশন হওয়ার কথা। এখন ওইখানে ওরা জানে যে কতিপয় বিডিআর সদস্য বা বিপদগামী যারা সদস্য, ওরা এই ঘটনাটা শুরু করে, এবং সেই কেওয়াস থেকে পরবর্তীতে এই 57 জন অফিসার সহ 74 জন তাদের যে পরিবার, সিভিল লোকজন, এরকম মানুষগুলোকে হত্যা করা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, সরকারের যদি সেই পরিমাণ আহ, 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 দূরদর্শী চিন্তা থাকতো, সকাল 9টার পরে বিদ্রোহ শুরু হওয়ার পরও কেন 26শে ফেব্রুয়ারি মানে পরের দিন পর্যন্ত, মানে যতক্ষণ না পর্যন্ত ওরা আত্মসমর্পণ করে সেটার জন্য অপেক্ষা করতে হয়েছে? কারণ ওই সময় যারা সাধারণ জনগণ, সবার কাছে একটাই প্রশ্ন, যে ওই এলাকায় কোনো সংবাদকর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, সিলেক্টিভ কয়েকজনকে ছাড়া। সিলেক্টিভ কয়েকজনকে ছাড়া, নেতাকর্মী ছাড়া কোনো মানুষজনকেও ঢুকতে দেয়া হচ্ছিল না। এমনকি আজিমপুর থেকে যে মিছিলটা ভেতরে ঢুকে, ওইখানের যে লোকজন, এরাও কিন্তু আসলে কোনো একটা নেতার সঙ্গবদ্ধ লোকজন। হ্যাঁ, ওটা কিন্তু সাধারণ মানুষ না। হ্যাঁ, সো আমার তার মানে পুরো একটা 24 ঘন্টা বা 48 ঘন্টার একটা সময়ে এই যে তাদের যে নিষ্ক্রিয়তা, এবং এই যে তাদের আত্মসমর্পণ খেলা, আলোচনা, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার প্রতিটা জায়গায় তো আসলে মানে প্রশ্ন থাকে। তা এখন এই প্রতিটা ঘটনার যদি তদন্ত না হয়, মানে প্র- মানে যারা যারা ওই ভেতরে ছিল, প্রায় তো 1000 গ্রেফতার করা হয়েছে, তার মানে ওরা সবাই ছিল, তাই না? তার মানে প্রত্যেকের একটা মানে গল্প আছে, হিস্ট্রি আছে, দেখার একটা জায়গা আছে, শোনার একটা জায়গা আছে, বোঝার একটা জায়গা আছে। তো ওইটাকে মেলালেই কিন্তু সবার 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 যদি যেটা সত্য, মানে সবার ধারাভাষ্য যদি গ্রহণ করা হয়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই বের হয়ে আসবে কে সত্য বলছে, কে মিথ্যা বলছে, এবং ঘটনার প্রেক্ষাপটে কে মানে জড়িত, এটা বের হয়ে আসবে। হ্যাঁ, এখন হয়তো দেশের নিরাপত্তার কারণে বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে এটা নিয়ে রাজনীতি হচ্ছে। তো আমরা এই রাজনীতিটা সামনে আরো দেখবো। আমার ওইটা ওরকমই মনে হচ্ছে। কারণ এই এই আপোষটা অত্যন্ত জরুরি। কারণ যেই 57 জন অফিসার কে ওইখানে হত্যা করা হয়েছে, এরা কিন্তু সবাই কম বেশি সবাই কিন্তু দেশপ্রেমিক ছিল এবং অত্যন্ত দক্ষ দক্ষ সেনাবাহিনী অফিসার ছিল। এদেরকে বলা হয়তো ক্রিম। হ্যাঁ, সো আপনি দেখেন যে আমাদের দেশে যেরকম এক সরকার যাওয়ার পরে আরেক সরকার ক্ষমতায় আসলে পূর্ববর্তী সরকারের সবাইকে খেদাই দেওয়া হয়। আপনি বিটিভির কথাই দেখেন না, এই এক বিটিভিতে সরকার চেঞ্জ হওয়ার পরের দিন 24 ঘন্টার ভিতরে ওই নতুন সরকারের লোকজন এসে পুরানো সরকারের লোকজনকে মানে তাড়ায় দেয়, দখল করে নেয়। তো একটা মানে ডিসিপ্লিন সেনাবাহিনীর মধ্যে, সেটা ঘটনাটা এই 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 ঘটনাটা ঘটানোর জন্য মানে আপনি তো এটা মানে পারবেন না, কারণ সবার হাতেই অস্ত্র থাকে। তাহলে এটাকে কিভাবে করতে হবে? এদের সবাইকে ক্যান্টনমেন্ট থেকে আলাদা করা হয়েছে, এদেরকে বাংলাদেশ প্রধান ইনচার্জ বাংলাদেশ রাইফেলসে পোস্টিং দেওয়া হয়েছে, এবং একটা পর্যায়ে এই এই বিদ্রোহের উসিলা ধরে হয়তো এক ধরনের এই তাণ্ডব চালানো হয়েছে, এটা পরিষ্কার। কিন্তু ওই যে আমি ওই জায়গাটাই বললাম যে অনেকগুলো প্রশ্নের উত্তর তখন গিয়ে আপনি ম্যাচ করাতে পারবেন এবং একটা স্টোরি দাঁড় করাইতে পারবেন, যদি এই এই ঘটনার একটা নিরপেক্ষ এবং তদন্ত হয়। এবং এটা যদি এই সরকারের সময়ে, এই ইন্টারিম গভর্নমেন্ট ইন্ডিয়া সরকারের সময় যদি করা সম্ভব না হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এটা আর কখনোই মানে কোনো রাজনৈতিক সরকারের সময় সম্ভব হবে না, হবে না। হবে কারণ না। কোনো রাজনৈতিক সরকারই চাইবে না দেশের সেনাবাহিনীকে এই জায়গাটায় প্রশ্নের সম্মুখীন মানে দাঁড় করাতে। কিন্তু এটা ঘটনাটা সত্য। এই এই সেনাবাহিনীর যেই অফিসার এবং বিজিবির যে সৈনিক, তারা তো এদেশেরই সন্তান, আমাদেরই আপনাদের মা ভাই। তো এই দুইজনের দ্বন্দ্ব লাগায়া কে উপকৃত হবে? তাই না? এটা তো আচ্ছা, পরিষ্কার এখানে story। এখানে আমি একটা 1975 সালের একটা কাহিনী বলতে চাই। আমি কিছুদিন আগে এই কেসটা দেখেছি। ফারাহাত, তুমি দেখছো কিনা আমি জানি না। ইয়াসমিন নামের একজন মেয়ে নারায়ণগঞ্জ নাকি
নারায়ণগঞ্জের বেবি, নারায়ণগঞ্জ না, দিনাজপুরের কাহিনী। 1975 সালে মানে 1995 সালে এটি খুব মারাত্মক ভাবে হয়। পরবর্তীতে কোনো একজন লোক চাইছিল এটা নিয়ে একটা মুভি বানাইতে, তখন কিন্তু পুলিশের অপরাধ থাকার কারণে এই মুভিটা হারুন করতে দেয় নাই এবং জাহিদ খানও এটা করতে দেয় না। এট দ্য এন্ডে এসে আমি এটা জানতে পারি। সো এমনটাই হবে যদি এখন কোন সরকার যদি এই ইউনূস সরকার যদি না করতে পারে, এটার বিচার যদি করতে না পারে, ভাই এক কথা আপনার সাথে আমি একমত 100%। যদি ইউনূস সরকার যদি এটা বিচার না করতে পারে, কোন গভর্নমেন্ট, বিএমপি যদি আসে, বিএমপি নিজে মনে মইরা যাবে কিন্তু এটাতে হাত দিবে না। বিএমপি মরে যাবে, কালকে বিএমপির মরণ আছে, হ্যাঁ, ওরা জানবে যে কালকে ও মরে যাবে, তারপর আজকে হাত দিবে না। এইটা হলো এই জামাত যদি একটু সাহস দেখায়ও ওদেরকে 2-3 বারে বন্ধ করে দিবে। সো এইখানে বাংলাদেশের ভিতর রাজনীতির নোংরা রাজনীতি চলে, কেউ সত্য কথা বলতে পারে না। এই প্রশ্নগুলো আমাদেরকে, তুমি যে প্রশ্নগুলো করছো, এই প্রশ্নগুলো যদি তোমাকে করা হয় যে ডিজিআইএফ আর হলো যে এনএসআইএফ যে আছে, তারা কেন কোনো কাজ করতে পারলো না তখনকার সময়? আর তখনকার সময় তুমি ছোট ছিলা বা আমরা সকলেই ছোট ছিলাম, ভাই শুধু একমাত্র প্রাপ্তবয়স্ক ছিল, জানতো। তখনকার সময় ইলেকট্রিসিটি সম্বন্ধে তুমি কতটা আইডিয়া ছিল যে তুমি খালি এটাই জানতা যে বিদ্যুৎ যায় আর ভাই, ঠিক আছে কিনা কথা? জি জি হ্যাঁ, জি ঠিক জি আছে। ওই সময় তো আসলে বিএনপি 2006 যখন ক্ষমতা হারাচ্ছে, ওই সময় তো একটা আম, মানে একটা জোকস চালু ছিল, বলা হতো যে তারেকের খাম্বা। হ্যাঁ, যে তারেক গিয়ে খাম্বা বসাইছে কিন্তু এখানে বিদ্যুতের লাইন দেয়নি। ওইটা ওই সময় আওয়ামী লীগের একটা পপুলার পলিটিক্যাল স্ট্যান্ড ছিল। হ্যাঁ, তো বিদ্যুৎ নিয়ে আমরা বেশ তখনও আমরা জ্বালানি নিয়ে ভুগতেছিলাম। ভাই, আমাদের দেশে তো সেই সক্ষমতা নাই। মানে যতই আমরা পলিটিক্যাল এই একটা রেটরিক হয়ে গেছে এটা, যে আমরা দেখাই আমরা উন্নত দেশ হইতে চাই, উন্নয়নশীল দেশ, মানে উন্নয়নশীল দেশ হইতে চাই। হ্যাঁ, এবং এই এই আওয়ামী লীগের এই এই যে টেন্ডেন্সিটা উন্নয়নশীল হইতে, দেশ হইতে চাওয়ার যেই যেই এটাকে কি বলবো, ক্যারেক্টারিস্টিক গেম, রাইট? এটা 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 তো আসলে সবাইকেই ডুবাইছে এবং এটা আগামীতে আরো ডুবাবে। আপনারা দেখবেন যে 2025 সালে যখন আমাদের ফার্মাসিউটিক্যাল প্যাটেন্ট রাইটটা উঠে যাবে, তখন যখন বাংলাদেশের একটা মানুষকে 2 টাকার নাপা যখন 20 টাকা দিয়ে কিনে খেতে হবে, তখন মানুষ টের পাবে যে উন্নয়নশীল দেশ হওয়ার মজাটা কি। হ্যাঁ, সো এগুলোই ওইরকম মানে এটা ওইরকম একটা প্রক্রিয়া। এটা ওইরকমই একটা প্রক্রিয়া। সো বিএনপি রাজনৈতিক দল হিসেবে আগামীতে ক্ষমতায় আসবে কি আসবে না, বা রাজনৈতিক মেরুকরণ আসলে কি হয়, এটা আরো আসলে সামনে দেখার বিষয়। এখনই আসলে কিছুই বলা যাচ্ছে না, কারণ আর সেনাবাহিনী প্রধান যে ধরনের ভূমিকা নিচ্ছে এবং রাজনৈতিক বাতাবরণ যেরকম পরিবর্তন হচ্ছে, আমি একটু আতঙ্কিত। আমরা বাইরে থেকে আমরা যে ধরনের খবর পাই বা আহ, যেভাবে বুঝি, আহ, সেখানে আমরা মানে আমি পরিস্থিতি খুব একটা ভালো দেখি না। কারণ আপনারা জানেন নর্থ আমেরিকা তো এক ধরনের গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, এবং ট্রাম্প মানে যে জিনিসটা গত 70 বছরের ইতিহাসে হয় নাই, মার্কিন প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট এখন ব্রোম্যান্স করতেছে, রাইট? ওয়ারেজ সে ইউরোপিয়ান ইউনিয়নকে ডাম্প করছে, এবং আপনারা নিশ্চয়ই অলরেডি শুনছেন যে এই রাশিয়ার যে ইউক্রেন ইনভেশন, হ্যাঁ, এটাকে ট্রাম্প এক ধরনের বৈধতা দিতেছে। সে জেলেনস্কিকে বলেছে যে হি ইজ অ্যান অটোক্রেট, নট ইলেক্টেড পারসন, হি ইজ অ্যান অটোক্রেট লিডার। সো ওই জায়গা থেকে আসলে ভারতের এক ধরনের অ্যাগ্রেশন হইতে পারে, এরকম একটা উম, ধারণা আমরা আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা আছি, আমরা করতেছি। কারণ আমরা ইতিহাস যেটা বলে, আপনারা যদি ভারতের হায়দ্রাবাদ এবং সিকিমের ইতিহাস পড়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভারতের এই ধরনের অভ্যাস আছে। হ্যাঁ, এবং এই বিডিআর বিদ্রোহটা ওইটারই একটা অংশ। অংশ। আচ্ছা রিদওয়ান ভাই, আপনার কি মনে হয় এই যে বিডিআর বিদ্রোহের প্রকৃত ঘটনাটা কি ইউনূস সরকার এই স্বাধীন কমিশনের মাধ্যমে কি আনতে পারবে, এবং আমি তারা কতটা বিচারের দিকে যেতে পারবে, এবং বিএনপি কেন আপনার বিচার করতে ব্যর্থ হবে, বা আপনি কেন বিএনপির উপর ভরসা করেন না যে তারা বিচার করতে পারবে, অথবা জামাত বা অন্য কোনো দল কেন নয়? আওয়ামী লীগের প্রশ্ন আমরা বাদ দিই, বিএনপি কেন পারবে না এটার বিচার করতে? আর বিডিআর বিদ্রোহের যে প্রকৃত ঘটনা, এটা কি কতটা ইউনূস সরকার, এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এটা কতটা স্বাধীন কমিশন আনতে পারবে, আপনি একটু যদি বলতেন।
সহজ কথা যদি বলি, আমি আবারও বলি, আমি যদি অ্যাজ এ গভর্নমেন্ট হই আগামীকাল, তাহলে আমার কর্তব্য কি হবে? আমার দেশের মানুষ কোনটা অসুবিধা আছে সেটা আমার দেখতে হবে। একজন বিডিআর হত্যার কাণ্ডের কারণে আমি তখনকার যুগে তৎকালীন সরকার শেখ হাসিনা বলছে কি করা হয়েছে, সাধারণ ক্ষমা করে দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ ক্ষমা করে দেওয়ার পরে এতগুলো বিডিআর কিভাবে জেলখানায় গেল, এটা আমার একটা প্রশ্ন থেকে যায়। তো আমি মনে করি যদি ওইটা সাধারণ ক্ষমা হয়ে থাকে, তাহলে আমার প্রথম দায়িত্ব হলো আমি ঢুকার পর এতগুলা মানুষকে ছেড়ে দেওয়া। কারণ তাদের জব গুলো যাই হয়েছে হয়েছে, এখন চলে যাও। তোমরা বলো, বা তোমাদেরকে আমি ছেড়ে দিছি, ঠিক আছে, তোমরা আমাকে বলো যে কি হয়েছিল তখনকার সময়। এটি একটা ধারণা নিতে পারবে। আরেকটি প্রশ্ন করছেন যে বিএমপি পারবে কিনা। আমি একটা সহজ কথা বলি, বিএমপি তাদের নিজেদের চাঁদাবাজি রক্ষা করতে পারতেছে না, নিজেদের চাঁদাবাজি আটকাইতে পারতেছে না। সেইখানে বিএমপি এই বিচার করবে, বিএমপির বাবা মার আত্মীয় স্বজনের কোনো সুযোগ আছে? আমার তো মনে হয় না। যেখানে বিএমপি নিজেদের চাঁদাবাজি কন্ট্রোল করতে পারে না, গ্যাং মাস্টারদের কন্ট্রোল করতে পারে না, ওই যে মাইক দিয়ে অ্যানাউন্স করে তারা চাঁদাবাজি করে এটা কন্ট্রোল করতে পারে না, শুধু 32 দফা দাবি দেয় ইউটিউবের মতন। আমি যা যা করি ইউটিউবের দ্বারাই বসে যা বলি তাই মানুষ শুনে। শোনার পরে মানুষে বলে যে রেদওয়ান ভাই আপনি তো ভালো কথা বলেন, আপনি তো এক নাম্বার লোক। কারণ আমি যা বলি, আমার যা ভাল লাগে আমি তাই বলি, সত্যটা বলার চেষ্টা করি, আমি এটাই বলি। নর্থ ফেস ভাই আপনি কি মনে করেন আমি জানি না, বিএমপি এই 32টা শুধু নিয়েই সারা জীবনটা রইছে, একটা দাবি আগাইতে পারে নাই, যে শেখ হাসিনার ফালাইতে পারে নাই। সে এখন যদি বলে যে বিডিআর হত্যার মামলা করবে, ইন্ডিয়া তো ওরে দুই গালে দুই চড় দিয়ে কবে যে নাম তুই গদির থেকে। আপনি কিছু মনে করেন বিএনপির ভিতরে কি শিক্ষিত রাজনীতিবিদ আছে? একটা শিক্ষিত রাজনীতিবিদ বিএনপিতে নাই। আচ্ছা ভাই, 32 দফা যে তারা দাবি দিছে, এখানে যে 32 দফা, আপনি কয়টা দফা পড়ছেন আমি জানি কিনা, তো এখানে কিন্তু সবগুলা যে দফা ওগুলা কিন্তু যৌক্তিক, এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে তাদের সাথে 17 দফা কিন্তু মিল আছে, যেটা আপনার তারেক রহমান যেটা আর কি আপনার বলছে, সেখানে কিন্তু মিল আছে, 17টা দফা মিল আছে ভাই 17 তারেক দফা দেন। রহমানের জি জি আমি জি জি। আপনাকে বলি 17 দফা দেন আর 100 দফা দেন, এটা ডাজন্ট ম্যাটার। ম্যাটার করে হলো যে আপনি যদি আপনার লোক চাঁদাবাজি করে 15 বছর খান নাই দেখে এখন খাইতে আসছেন, জি ভাই, তাহলে তো আপনিও ব্যক্তিগতভাবে দলীয়ভাবে বিএনপি সমর্থন করেন, হ্যাঁ সেটা আমিও করি। সকলেই তার জানে। মানে এই না আমি করি, আমি বিএমপি সাপোর্ট করি, এর মানে এই না বিএমপি সব লুকোচুরি করতে হবে কি ভাই? সব লুকাই ফেলবো। তুই 2 নাম্বারই করবি, তুই চাঁদাবাজি করবি, তুই বাটপারি করবি। আচ্ছা আমার একটা কেস লাগাই দিতে হবে, কেসের লাই 10 লাখ, আরেকটা কেস লাগাই দেবো 10 লাখ। কিরে ভাই এটা কোনো কথা হইলো? এগুলা করলে কিন্তু তো ভাই, তুমি ভোট যারা পাবা না। বিএনপি কিন্তু এই যারা যারা চাঁদাবাজি করতেছে বা দেশে যেরকম অরাজকতা করতেছে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতেছে, তাদের কিন্তু বাতিল করতেছে। আপনি যে বললেন যে মাইক নিয়ে চাঁদা করতেছে, তারে কিন্তু পরের দিনই আপনার ইয়ে করে দিছে, বহিষ্কার করে দিছে। ভাই আবার যে আপনি কুয়েটে যে ঘটনাটা আপনি ঘটে, সেখানে যে ছাত্র দলের সম্পৃক্ততা পাওয়া যায়, যতজন পাওয়া গেছিল সবাইকে বহিষ্কার করছে। আমার তো প্রশ্ন এটা কিন্তু এখানে, ছাত্র আপনি দলের কি যে চুরি সভাপতি করবেন রাকিব, কেন? আমার সে আমার কিন্তু জানাইছে, এবং যে যুব দলের যে নেতা যে আপনার চাঁদাবাজি করলো তাকেও বহিষ্কার করা হইতেছে। তো বা আমি ব্যক্তিগতভাবে আমার এরিয়াতে কোনো বিএনপি বা তেমন কোনো চাঁদাবাজ দেখতেছি না। এই না, বর্তমান আমার সরকার আমার আমলে প্রশ্ন কোনো আমার প্রশ্ন চাঁদাবাজ আমি একটা আমার দেখতেছি প্রশ্ন না। একটা আমার প্রশ্ন চাঁদাবাজি একটা অবশ্যই ঘটতেছে। ফারাদ ভাই আমার প্রশ্ন জি জি একটা, জি। আপনার কাছে বই আছে, আপনার কাছে বই আছে, আপনি বই পড়লে যে আপনি ভালো রেজাল্ট করবেন এটা আপনি জানেন, তাই তো? এখন আপনি বই না পইরা যদি রাস্তায় যায় যায় বসে থাকেন, তাহলে কি এটা কি দোষ আপনার নাকি এটা আমার? তো আপনারা এই জন্যই কথাটা বলতেছি বইয়ের কথা। আপনি জানেন যে রাস্তায় চাঁদাবাজি করলে আপনার ভোট কমে যাবে, আপনি তাদেরকে রাস্তায় চাঁদাবাজি করেন, করার পর আপনি বহিষ্কার করেন, নাম তো খারাপ করে ফেলছেন। আচ্ছা, বিএনপির যে আমরা লোক, কিন্তু ব্যক্তিগত কিছু মানুষের জন্য দলীয়ভাবে জিনিসটা আমরা প্রভাব ফেলতে পারি না। তো না এখানে না একজন আপনি আপনি তো ব্যক্তিগত মানুষ ওইভাবেই দিয়ে কিন্তু ব্যবহার আপনি করেন। দলকে বিচার করতে পারেন না ভাই। আচ্ছা রেজন ভাই, আপনি কিন্তু একটি দলকে এখানে উল্লেখ করতেছেন, তো এখানে কিন্তু আপনি একজন মানুষকে, ইন্ডিভিজুয়াল কাউকে কিন্তু তার দ্বারা কিন্তু আপনি সেই দল কেমন হবে সেটা নিয়ে আপনি বলতে পারেন না। অসম্ভব বিএনপির অসম্ভব কিন্তু ভালো দিকও অসম্ভব। আছে, আপনি কিন্তু জানেন, আপনি বিএনপি সমর্থন করেন, আপনি কর্মী, তো আপনার জানার কথা, সেই আমি দিকটা জানি আপনার আমি তুলে জানি ধরতে আমি হবে। জানি দেখেই জি বলতেছি। জি নর্থ জি। ফেস ভাইকে জিজ্ঞেস করেন, নর্থ ফেস ভাইকে জিজ্ঞেস করেন, নর্থ ফেস ভাই এটার সাথে আপনি একমত কিনা। আমি একটা দল করি, এখন আমি এই দল করেইতে আমি রাস্তায় নামে পাওয়ার দেখাইছি, তাহলে আমি কার বলে পাওয়ারটা দেখাইছি? আমার নিজের বলে?
আমার ব্যক্তিগত বলে পাওয়ার দেখাইছি না আমার দলের বলে পাওয়ার দেখাইছি? আপনি আমার একটু বুঝায় বলেন তো প্লিজ। নর্থ ফেস ভাই আমি আপনার প্রশ্নটা সরাসরি ওভাবে উত্তর দিতে চাই না। আমি ফাহাদ ভাই যেরকম বললেন যে ব্যক্তি মানুষের দায়ভার তো একটা দলীয়, এটাও সত্যি, এটা এক ধরনের সত্যি। কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি আমাদের স্বভাবে। হ্যাঁ, আমাদের যে রাজনৈতিক স্বভাব, এটা হয়তো এখন আওয়ামী লীগ নাই। এখন ওই জন্য যারা বিএনপি করে তারা মনে করতেছে যে হ্যাঁ, আওয়ামী লীগ যেটা করে গেছে সেটা করার অধিকার আমার এখন আছে। হ্যাঁ, আমি জানি না আপনারা চাঁদাবাজি দেখছেন কি দেখলে, কিন্তু আমি আমার স্কোপ থেকে মানে আমি প্রবাসে থাকলেও আমার তো আত্মীয় স্বজন পরিবার তো দেশে থাকে। তো আমরা যে এরকম খবরাখবর পাই বা আমাদের ব্যবসায়ী বন্ধু বান্ধবের যারা দোকান বা যারা ব্যবসা করেন, প্রত্যেকেরই কিন্তু আগে আগে যেরকম মাসে যেই মাসোহারা দিতেন, এখনো তাদেরকে ওইটাই দিতে হয়। তাহলে ওই টাকাটা যায় কার কাছে? হ্যাঁ, এখন যেটা হয়তো কোনো কারণে ভাইরাল হয়ে যায় বা কোনো কারণে মানুষের সামনে চলে আসে, তো সেটাকে এখন বিএনপি যেটা করছে যে তার তো আসলে উপায় নেই, সে তো পুরনো রাজনীতি করলে হবে না, তাকে তাকে বরখাস্ত করতেই হবে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে কি দেখেন ভাই, বিএনপি তার রাজনৈতিক জায়গা থেকে সেই মানুষটাকে বরখাস্ত করতে পারে, এছাড়াও তো কিছু করার নেই, আমরা এটা মানছি। কিন্তু এটার এফেক্টটা কিভাবে হয়, আপনি যখন একজন মানে বিএনপি হিসেবে যখন এই কর্মকাণ্ডটা করেন, আপনার এলাকায় কিন্তু আরো বিএনপি অনেক কর্মী আছে, রাইট? এবং এরা জানে যে হয়তো আজকে একে বিতাড়িত করছে, সে যে আবার কালকে ওইখানে গিয়ে জয়েন করবে না তার তো কোনো গ্যারান্টি নেই, কারণ পাওয়ার যারা হোল্ড করে এরা ঘুরে ফিরে একই। আমি আমার হ্যাঁ, এলাকায় অন্তত জানি আমি আমার এলাকায় অন্তত জানি যে বিএনপিতে এখন রিক্রুট করা হচ্ছে যেসব ছেলেকে, এই একই ছেলেদেরকে আওয়ামী লীগও রিক্রুট করছে, মানে ছাত্রলীগে তারা এলাকায় ওই আগেও ছেঁচড়ামি করে বেড়াতো, এখনো তারা ছেঁচড়ামি করা হয়, বরঞ্চ আগে আওয়ামী লীগের বস, ওদের বস ছিল আওয়ামী লীগ, এখন বিএনপি ওদেরকে ওদের নাম দিয়ে হায়ার করতেছে, কারণ বিএনপি তো এখন লোকবল দরকার, এতদিন তো সে রাজনীতি করছে বিরোধী দলের রাজনীতিতে, আর এখন তো যাবে সে পাওয়ারে। তো এখন এই পাওয়ারে যাওয়ার জন্য তার যে লোকবল দরকার, যে সে লোকবল হায়ার করতেছে বা যারা ফেসে আসতেছে, তারা কিন্তু ওই পুরনো রাজনীতির প্র্যাকটিসটাই করতেছে। সমস্যা হচ্ছে এই জায়গায়, বিএনপি এই জায়গাটাই বুঝতে ব্যর্থ হচ্ছে যে রাজনীতি আর পুরনো ওই জায়গায় নাই। আওয়ামী লীগ যা করছে ক্ষমতায় থাকতে, বিএনপি যদি ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় যাওয়ার আগে বা ক্ষমতা যাওয়ার পরে ঠিক একই রকম সিস্টেমের ভিতর দিয়ে যায়, তাহলে এই মানুষদেরকে, যারা সাধারণ মানুষ, এদেরকে আপনি আর নিয়ন্ত্রণ করতে পারবেন না আগের মতো। বরঞ্চ আপনি আওয়ামী লীগের থেকেও খারাপ রকম ভাবে ইতিহাসের আস্তাকুড়ে পরস্ত নিক্ষেপ হবেন। পরস্ত হবেন, হবে, পরস্ত। হ্যাঁ, কারণ মানুষের আবেগের জায়গাটা ওইখানে। আপনি আপনি কারওয়ান বাজারে যান আজকে ব্যবসা করতে, একটা বাজার করতে, আপনি গিয়ে জিজ্ঞেস করেন আলুওয়ালাকে যে কি ব্যাপার, আপনি এখনো কেন আলুর দাম বেশি নিচ্ছেন, আপনি ও বলবে, আপনি ওর সাথে থাকেন বসে, ওরা প্রতি 6 ঘন্টায় ওইখানে একটা চাঁদাবাজি হয় ওই জায়গাটা দখলে রাখার জন্য, তো এটা তো বন্ধ হয় নাই। হ্যাঁ, আপনার আপনার মুদির দোকানে চাঁদাবাজি হয়, বন্ধ হয় নাই। আপনার দোকানের, আপনার এলাকার যে ডিমের সাপ্লায়ার আছে, আগে আওয়ামী লীগের নেতা দিত, এখন ছাত্রলীগের বা শ্রমিক দল বা যুব দলের কোনো নেতা দিচ্ছে, এটা কিন্তু বন্ধ হয় নাই, জাস্ট হ্যান্ড জি জি ওভার হয়েছে। নর্থফেস ভাই, আমি আপনার কথার সাথে একমত। তো রেজন ভাই, আপনি কিন্তু তারেক রহমানের নির্দেশনা কিন্তু দেখেন, ভিডিওগুলো দেখেন, উনি কিন্তু প্রত্যেকটি ভিডিওতে বারবার বলেন যে যখন দেশবাসীর উদ্দেশ্যে কথা বলে তখন সে বলে মানুষকে ভালোবাসা দিয়ে তাদের আপন করে নিন এবং তাদের সহযোগিতা করে, তাদের হাত বাড়িয়ে দিন যাতে আমরা ভোট পাই। এভাবে কিন্তু আমরা জনগণের কাছে যেতে পারবো না। তো তারেক রহমান বলার বারবার পরেও কেন তারা সমানে চাঁদাবাজি করতেছে, এবং এটা কিন্তু সব মহল থেকে হইতেছে না, কিছু কিছু পর্যায়ে মানুষ করতেছে। তো এটা আমি বলবো না যে এটা দলীয় ভাবে মানুষ অনেকেই দুর্নীতি করতেছে, ধরেন 10 জনে 2 জনে করতেছে, তো এখন 8 জনের কারণে দলটা কিন্তু খারাপ না। তো যে দুইজন না করতেছে না, তারা শুধু সমস্যা তাদেরকে ফারাদ ভাই, না কমানোর না, জন্য বহিষ্কার সমস্যাটা করতেছে, সমস্যাটা ওই জায়গায় না, বহিষ্কার করতেছে, এবং ওইটা তারা যে বহিষ্কার বহিষ্কার করতেছে। করতেছে, তো এখন আমার কথা হচ্ছে, তো এটা কিভাবে আরো দমন করা যায়? তো আমরা জানি যে চাঁদা নেওয়াটা মানে ব্যবসায়ীদের জন্য হেনস্থার শিকার, এবং এটা আসলে তাদের জন্য উচিত নয়, একটি প্রেশার পড়ে। তো চাঁদাটা কিভাবে আপনি মনে করেন অন্যভাবে কমানো যায়? বিএনপি কিন্তু তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে জিনিসগুলো তাদের আয়ত্তে আনার জন্য, এবং তাদেরকে নির্দেশনা দিতেছে উপর থেকে যে এগুলা করা আসলে এখন সময় না, এগুলা করলে তারা ভোট হারাবে। তো আমি তো মনে করি এখানে বহিষ্কার করতেছি, এই করতেছে, এটা যদি আমরা নিজেরা আগে নিজেদের মানসিকতা থেকে না সরে আসে, আমরা টেন্ডেন্সি না ঠিক করি, তো এখানে তো এটা আপনি থামাইতে পারবেন না। সেটা আচ্ছা, আপনি যে আমি দলে করেন আমি না কেন। আপনাকে আগে আমি যারা আপ- আওয়ামী লীগ করতো তারাও কিন্তু এরকম ভাবে খাইছে, এখন বিএনপি করে, আপনারা বলতেছে অনেকে খাইতেছে। তো জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারছেন, তাই না?
আমি এখানে ফাহাদ ভাই আমি একটা জিনিস অ্যাড করি। আপনি এই পর্যন্ত দেখছেন কিনা আমি জানি না, রাজনীতি তো তারেক তারেক নামের একজন আছেন, উনিও করে। উনি আমের ভিডিও, আমের ছবি আপলোড করে মধু বেচে, আবার মধুর ছবি আপলোড করে আম বেচে। উনি সরাসরি বলে আমার কাছে টাকা নাই, আমাকে আপনারা এই ব্যবসাটা আমি করতেছি, আমার কাছ থেকে আপনারা যদি কিনেন আমি আমার পরবর্তী কাজগুলো করতে পারবো। তা আপনি তারেকরে দেখে শিখেন না? আপনার দলে কর্মী কয়জন এরকম আছে নিজের খাইয়া নিজের পয়রা দেশের জন্য কাজ করতেছে, ভারতের জন্য কাজ করতেছে? আপনি 2 দিন আগে বলেন আমি জানি না কি হয়েছে, পরে এসে বলেন যে আমাদেরই সব। আমি এটা বলতেছি, ইভেন আমার এইটা আমি আপনাকে এখানে আমি বারবার আমার ইউটিউব চ্যানেলে বলে আসছি, আমি এক বড় ভাইয়ের সাথে এই দেশে রাজনীতি করি। তো ওই বড় ভাইকে আমি বললাম এই 18 তারিখ, তখন 18 তারিখ, তখন নেট নাই, তখন বললাম বাংলাদেশে যা হচ্ছে এইবার শেখ হাসিনা পড়বে। সে আমাকে কি বলল? সে বলল যে সে বিএমপি, খাস বিএমপি। সে বলল কোনোদিনও পড়বে না, শেখ হাসিনা এত দুর্বল না। তো কোন বিএমপির ভিতরে এই ভরসা নাই যে আমরা পারবো, কোন বিএমপির দলের কর্মীর ভিতরে এই ভরসা নাই যে আমরা সঠিক, আমরা সৎ হব, কোনোটার ভিতরে নাই। আমরা মির্জা ফখরুলের কথা যদি বারবার বলি, সে 25 তারিখে বা 26 তারিখে বলছে তারা এই আন্দোলনের সাথে নাই, এখন তারা বলতেছে তারা 15 বছর ধরে এই আন্দোলনের সাথে। তাহলে আপনি এদেরকে বিশ্বাস করবেনটা কিভাবে, আর এদেরকে ভালো বানাবেন কিভাবে? আপনার দলে তারা তো সংগঠক আন্দোলনের নাই। সাথে নাই। আচ্ছা, আপনি কি জানেন বিএনপি থেকে যে 178 মানুষ শহীদ হয়েছে? তো বিএনপি তো এখানে তারা পোস্টার নিয়ে যাবে না যে আমরা আন্দোলন করতেছি। ভাই আমি উত্তরাতে ছিলাম, আমি 18 তারিখ আন্দোলন করছি, 30 তারিখ আন্দোলন করছি, 3 তারিখ করছি, 2 তারিখ করছি। শুনেন, 18 তারিখ যেটা হয়েছে এখানে ছাত্ররা ছিল, 19 তারিখ যে শুক্রবার ছিল নেট বন্ধ, তারপরের দিন কিন্তু পুরাটা পলিটিক্যাল গেঞ্জাম হয়েছে, পুলিশ, আওয়ামী লীগ আর বিএনপি। সেখানে কিন্তু কোনো ছাত্র ছিল না। আমাদের উত্তরাতে কোনো সমন্বয়ক বলতে কোনো শব্দই ছিল না। আমরা যারা গেছি ছাত্ররা নিজ উদ্যোগে গেছি, আর সমানে পিছন থেকে যারা বা সামনে থেকে যারা ফ্রন্ট লাইনে ছিল তারা বিএনপির, কিন্তু তারা বিএনপির কোনো রূপেই তারা আসে নাই, কিন্তু তারা না, আপনি আন্দোলনে আপনি সম্পৃক্ত ছিল ভাই, আমার প্রশ্ন ভাই, সম্পৃক্ত অনেকটা ছিল। নর্থ ফেস ভাই, আমি শুনেন আপনাকে ভাই, একটা কথা বলতে চাই, আমি ছাত্ররা আপনাকে প্রচন্ড একা কিন্তু ভালোবাসি, কিন্তু পতনটা আমি বলতে ঘটায় নাই। চাই না, তাহলে তো হবে না। শুনেন, জি 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 না, আমি আপনার কথা বুঝতে পারছি। হুম। জি 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 বলেন ভাই, জন ভাই আপনি বলেন। আমি আমি বলতে চাচ্ছি নর্থ ফেস ভাইকে আমি প্রচন্ড ভালোবাসি, উনাকে আমি খুব ভালোবাসি, উনাকে পাইলে আমি আজকে অনেক কিছু করতাম। কথার কথা আমি এটা বলতেছি, আমি মন থেকে বলতেছি, এখন শুধু আমি মনে মনে ভালোবাসি, কিন্তু আমি উনাকে কখনো প্রকাশ করি নাই। তাহলে এইটা ভালোবাসা হইল? এটা হলো মনে মন কলা খাওয়া। আমি মনে মন কলা খাইতেছি, এমন হয়ে গেল আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু কখনো মুখ দিয়ে স্বীকার করি না। তাহলে এটা হইল? আবার আপনি রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, আপনাদের 25 তারিখ যখন হয়ে গেছে তখন আপনাদের ডাক দেওয়া উচিত ছিল যে হ্যাঁ এখন আমাদের নেমে গেছি আমরা, পারলে ঠেকা তোরা। নর্থ ফেস ভাই কি বলেন? পারলে ঠেকা। তোরা ছাত্রদের মারছস, আমরা কিছু বলি নাই। তোরা জনছাত্র যাকে মারছস আমরা কিছু বলি না, এখন আমাদের লোকদের মারছস, এখন আপনি আর আমরা 25 তারিখের কথা বলছেন নন্দন ভাই, জানি কিনা, কিন্তু 15 তারিখে কিন্তু প্রেস কনফারেন্সে মির্জা ফখরুল অথবা বিএনপির যে স্থায়ী কমিটিতে ছিল তারা বলছে যে আমরা ছাত্রদের এই যৌক্তিক দাবির পিছনে আমরা একমত, 90% কোটা আমরা চাই না সরকারি কাজে। তো এই জিনিসটা মানে কোটা যাতে তুলে দেওয়া হোক, এটা কিন্তু তারা প্রথম থেকে তাদের ছাত্রের সাথে এই জিনিসটা নিয়ে সহযোগিতা করতেছে। তো এটা 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 কিন্তু আপনার অবগত থাকার কথা। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি আমরা বিএনপি আমরা করেন, এই বিএনপির ভিডিওটা কর্মী, আমরা নর্থ বিএনপির ফেস ভাইয়ের রাজনীতি কাছ থেকে করতেছেন শেষ দীর্ঘদিন করব। যাবত লন্ডনে। আচ্ছা আচ্ছা জি জি আচ্ছা, আমরা এটা এখানে শেষ করব, করার পর আমরা যদি চান আপনারা, আমি লাইভে আবার যাব, লাইভে গেলে আপনাদেরকে ইনভাইট করব লাইভ লোকেশনটি। সো নর্থ ফেস ভাই আমি জানি এখানে উনি বেশি একটা ইনভলভ হচ্ছেন না, উনি যদি কিছু বলতে চান বলেন ভাই। নর্থ ফেস ভাই আপনি যদি কিছু বলতে চান এই 2 মিনিট আপনার, প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আমি ফরদ ভাইয়ের সাথে, ফরদ ভাই যুক্তিটাকেও মানছি। আপনি যে প্রশ্নটা তুললেন সেটাও মানছি, কারণ সাধারণ মানুষের জায়গাটা আসলে ওইখানে। কারণ বিএনপি আসলে মানে হয় কি, মানে আপনি যখন আন্দোলনে কেড়ে নিতে যাবেন তখন আপনাকে ওই ব্যানারে থেকে আন্দোলন করতে হবে। এই আন্দোলনটা সাকসেস হয়েছে ওই কারণে, কারণ গোয়েন্দারা আসলে মানে ধরতে পারতেছিল না যে কে কোন এলাকা থেকে মানে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বা কে এখানে এক ধরনের সমন্বয়কারীর ভূমিকা পালন করতেছে। ওরা স্ক্যাটার্ড হয়ে গেছিল।
এটা আন্দোলনের একটা কৌশল হইতে পারে। সো এই কৌশলটা যখন এবং যেই প্রক্রিয়ায় নেওয়া হয়েছে, বিএনপি তখন বুঝে গেছিল যে 28 তারিখে, 28 নভেম্বরের যে আন্দোলনটা বিএনপি যখন ফেল করলো এবং ইলেকশনে গেল, পরবর্তীতে মানে বিএনপির ওই কনফিডেন্সটা ছিল না। এটা বিএনপির অনেক নেতারাও মানে বলছেন, এটা হয়তো ওনারা অনলাইনে স্বীকার করেন না, কিন্তু অফলাইনে আমরা কম বেশি জানি। এখন সেটাও কিন্তু বিষয় না আসলে ভাই, আন্দোলনটা সাধারণ মানুষ যার ডাকেই করুক, করেছে। একটা জগদ্দল পাথর মানুষের মাথা থেকে নেমে গেছে এবং বিএনপি কেও মানুষ দেখেছে যে এই আন্দোলনে যদি বিএনপি নাও বলে থাকে, গত 16 বছর বিএনপি এক ধরনের বিরোধী দলের রাজনীতি করার চেষ্টা করছে। বিএনপির অনেক নেতা কর্মীরা দিনের পর দিন ঘরে তার পরিবারের সাথে ঘুমাইতে পারে নাই ভাই। ওই নদীর ঘাটে, পুকুর ঘাটে গিয়ে, ওই হালচাষের জমিতে গিয়ে রাতের বেলা রাত কাটাইতে হয়েছে পুলিশের ভয়ে। এটা সাধারণ মানুষ জানে, ওই সিম্প্যাথি তাদের সাধারণ মানুষের বিএনপির প্রতি আছে। আবার আপনি দেখবেন এই যে জামাতের নেতাকর্মী, এদের যে বিচার, হ্যাঁ, এদের যে এক ধরনের মানে কোন ধরনের জামিন ছাড়া দিনের পর দিন এদেরকে জেলখানায় আটকায় রাখা, এগুলো নিয়েও মানুষের মধ্যে সিম্প্যাথি আছে। মানুষের যে সাধারণ মানুষের যে জায়গাটায় সমস্যা, সেটা হচ্ছে যে বিরোধী দলে থাকলে মানুষ, এদের রাজনৈতিক চরিত্র থাকে একরকম, আর ক্ষমতায় গেলে তাদের রাজনৈতিক চরিত্র হয়ে যায় আরেক রকম। তো বিএনপির গত 6 মাসের যে ভূমিকাটা দিন দিন মানুষ দেখতেছে, সেই জায়গাটায় মানুষের আশা ছিল যে বিএনপি হয়তো এই এই ভুলটা এইবার করবে না। করবে না এই অর্থে যে তারও তো একটা গত 16 বছরের একটা অত্যাচারিত হওয়ার ইতিহাস আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এ আমি জানি না, যারা অত্যাচারিত হয়েছে তারা হয়তো না, হয়তো এখন যারা দুধের মাছি আমরা যাদেরকে বলি, এরা যে কোনো ভাবেই হোক এদেরকে আবার পুনর্বহালের এক ধরনের চেষ্টা করতেছে, কারণ ওদের অনেক টাকা পয়সা আছে। সো ওইখানের এক ধরনের ভাগাভাগি হচ্ছে বিভিন্ন ইভেন আমি আমার ধরেন 2008-এর আগে আর কি, এইটা মানে কর্পোরেট কোম্পানি দখল করার বিষয়টা আমি আগে কখনো দেখিনি, যেটা এই প্রথম আমরা দেখতে পাইছি যে সরকারি প্রতিষ্ঠানগুলো তো আগে এক ধরনের দখল করতোই, কিন্তু এইবার আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু কর্পোরেট প্রতিষ্ঠানও আহ, উম, আহ, দখল করতেছে বিএনপির লোকজন। এটা হয়তো সে তার ব্যক্তিগত ক্ষমতার জায়গা থেকে করতেছে, না, কিন্তু সে কিন্তু আলটিমেটলি তার তার যে রাজনৈতিক পরিচয়, সেটাকেও ব্যবহার করতেছে সে। আমরা কিন্তু এতদিন জানতাম না যে ও আচ্ছা আচ্ছা, আপনি এতদিন বিএনপি করতেন, এরকম মানুষকে জানি তারা এখন নতুন ভাবে আবির্ভূত হচ্ছে, তারা বলতেছে যে তারা বিএনপি করতো। তাহলে বিএনপিকেই এখন নির্ধারিত করতে হবে, বিএনপিকেই এখন দল এমন ভাবে সাজাইতে হবে যে তার কারা কারা ত্যাগী কর্মী, কারা কারা পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করে, কারা কারা আপসহীন রাজনীতিতে বিশ্বাস করে। আরে ভাই, খালেদা জিয়া যে আপসহীন রাজনীতি, সাধারণ মানুষ তো বলে, এদেরকে কি বিএনপি আন্দোলন করে বের করতে পারছে? পারে নাই তো ভাই। তো ওই বিচার তো হয়ে গেছে, তাই না? এটা সাধারণ মানুষ আন্দোলন করছে, একটা অভ্যুত্থান করছে, বিপ্লব করছে, যে নামেই বলে করছে সেটা। খালেদা জিয়া এখন সুস্থ হওয়ার জন্য লন্ডনে অবস্থান করতেছে। তো এটা তো বিএনপির সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ, এখন বিএনপিরই যারা সৎ এবং যোগ্য নেতৃত্ব আছে, যারা যুব সমাজের নেতৃত্ব আছে, ভাই আমি আপনাদের তাদের কথা শুনতে হবে। এবং এই পরিবর্তিত মানে ইয়াং জেনারেশন, কিন্তু আমি যেটা মনে করি যে ইয়াং জেনারেশন অনেক, আহ, আমাদের এই প্রজন্ম এখন অনেক বেশি ডিজিটাল, এরা অনেক বেশি ইতিহাস জানে। তাদের তাদের ইতিহাস জানতে 1 মিনিট 2 মিনিটের বেশি সময় লাগে না, জাস্ট মোবাইলে ইন্টারনেট থাকলেই তারা সত্য ইতিহাস বের করে ফেলতে পারে। তো এদের সাথে, এদেরকে কনভিন্স করে রাজনীতি করতে গেলে বিএনপি কে পুরনো রাজনৈতিক ধারা থেকে বের হয়ে এসে নতুন ধারায় আসতে হবে, তাহলে বিএনপি সাস্টেইন জি করতে ভাই, পারবে। আমি ধন্যবাদ। আপনার কথার সাথে একমত। তবে ভাই আপনি যে কথাটা বললেন, বিএনপি গত 15 বছর কিংবা 16 বছরে কি তারা পারছে কিনা সরকার পতন ঘটাইতে, তো মির্জা ফখরুল কিন্তু 2023 সালে একটি এক দফা দাবি দিছে, তো সেখানে সে উল্লেখ করছে এটি যতদিন পর্যন্ত গণমানুষের আন্দোলন না হবে ততদিন পর্যন্ত আমরা কিন্তু তাদের শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারবো না। উনি কিন্তু এটা বারবার বলছে। তো তো এখানে আপনি দলীয় ভাবে 1 লাখ 2 লাখ 4 লাখ যত মানুষই আনেন, যখন পুরো দেশ আপনার না নেমে আসবে, অভ্যুত্থান না ঘটাবে, তার মাধ্যমে কিন্তু পতনটি হবে না। সে কিন্তু আগেও জিনিসটা বারবার বলছিল। তো
তো রেজন ভাই আমি আশা করি আপনি কথাটা বুঝতে পারছেন। আমি আপনাকে বলি, হ্যাঁ আমি আপনাকে বলি, গণ আন্দোলন আপনি মনে করেন 2000 কত সালে শেখ খালেদা জিয়া তার বাসা থেকে বের হওয়ার সময় ট্রাক রাস্তায় রাখছিল? কত সাল 2013 ভাই? সালে 13 সালে 2013 সাল। নির্বাচনের আগে। ভাই এখানে আমি একটা কথা বলি, এই যে ভালো একটা কথা পয়েন্ট হচ্ছে নিজাম ভাই, এই যে যেই বালুর ট্রাক, যেই মালিকের বালুর ট্রাক ছিল না, ওই বেটা ছিল শ্রমিক লীগের নেতা। আপনারা কি সেই নিউজটা পাইছেন যে এই বালুর ট্রাক যে বেটা রাখছিল সে এখন এই শ্রমিক দলের নেতা হয়েছে? শ্রমিক দলের নেতা হইছে। তাহলে আপনি এই দলটাকে নিয়ে কিভাবে বিশ্বাস করতে পারেন এই দল ভালো কাজ করবে? আপনি এই দলকে আর কত কত বলবেন? আপনি এই দলকে নিয়ে আর কতটুকু আগাবেন? আমার এটাই, এখানে যদি আমি পয়েন্ট করি, এই বালুর ট্রাক, ২ টা বালুর ট্রাক সরানোর মতো আপনাদের ১ লক্ষ মানুষ আসতে পারল না? ২ টা বালুর ট্রাক সরাইতে আপনাদের ১ লক্ষ মানুষ আসতে পারল না ২০১৩ সালে? তাহলে আপনাদের সাথে গণ আন্দোলন করবে কিভাবে মানুষ? আপনারা তো আপনার নেত্রীকেই ভালোবাসেন না। আচ্ছা, বালু ট্রাকের ঘটনা যেহেতু বলছেন, তো সেখানে বালু ট্রাক রাখা হয়েছে 2টা কিংবা 3টা। তো আশেপাশে যে চতুর্দিকে পুলিশ প্রোটোকল রাখা হয়েছিল এবং সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এখন সেখানে যদি বিএনপি নেতা কর্মীরা যায়, তো তার আগে থেকে তো হাই অ্যালার্ট, মানে যেখানে পুলিশ, তার আগের রেঞ্জের থেকেই কিন্তু হাই অ্যালার্ট দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে না কোনো আমার সাধারণ মানুষ আসতে আমি পারবে না। বুঝতে এবং পারছি হাই অ্যালার্ট জি দেওয়া জি জি আছে। জি জি আমি এখন বুঝতে পারছি। সবার কিন্তু ব্যক্তিগত একটি নিরাপত্তা আছে। তারা কিন্তু সেই আওতার বাইরে গিয়ে আপনার জন্য সেটা করবে না, তাই না? দেখেন, এখন তাদের আপনি ব্যক্তিগত বলে সবার ফেললেন, একটা সেফ জোন আপনি আছে। সে তো আপনি আর সেটা এক্সিটে গিয়ে আপনার জন্য সেই কাজটা করতে পারবে না, তাই না? দেখেন, আপনি এখানে জি। বলে ফেললেন ব্যক্তিগত নিয়ন্ত্রণ আছে। আবার আপনারা চাচ্ছেন গণ আন্দোলন। তাহলে আপনি ব্যক্তিগত নিয়ন্ত্রণও চান, আবার গণ না আপনি আন্দোলনও দুই চান, তাহলে কথার তো হবে না ২ পরিপ্রেক্ষিতে জায়গায়। কিন্তু আরেক কথা বললে ভাই হবে না এখানে, হুম। তাই না? আমি আপনাকে বললাম ২ টা ট্রাক সরাইতে। আপনি যদি ২ টা কিন্তু ট্রাক ভাই মিলে সরাইতে না পারেন ফেলতেছেন। ১ লক্ষ মানুষ নিয়ে, তাইলে আর কিভাবে আপনি রাজনীতিতে নামলেন? আচ্ছা, যাই হোক, এখানে আমি সমাপ্ত করতেছি আজকের এই টক শোটি। আমাদের এখানে তর্ক হয়েছে, অনেক রকমের মজা হচ্ছে। এই ১ম আমি আসলে প্রপার একটি গাইডলাইন পাইলাম। নর্থ ফেস ভাই অবশ্যই এটাকে একমত জানাবেন। আমরা একটু পরেই লাইভে আসতেছি। আমাদের এই লাইভটিও কন্টিনিউ করা হবে। আজকে রাত যতই হোক, আজকে লাইভ চলবে ইনশাআল্লাহ। এখানে তর্ক হবে, যুক্তি নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। দেখা হোক। আমরা লাইভে আসতেছি ভাই। আপনারা সকলে থাকলেও থাকেন। আমি কেটে দিচ্ছি, হ্যাঁ? তার পরবর্তীতে আমি আবার এটাকে জয়েন করব। আমি আপনাদেরকে লিংক দিচ্ছি। ওকে? ফরহাদ। আল্লাহ হাফেজ। ফরহাদ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ভাই খোদা লাইভ হাফেজ, দিতেছি। আবার ভাই দেখা হবে। ভাই লাইভ আল্লাহ দিতেছি, হাফেজ লাইভ ভাই, দিতেছি। দেখা হবে। নর্থ ভাই, ভালো থাকবেন। ভাই লাইভে আচ্ছা আসবেন। ঠিক আছে, আলোচনা হলো। ভাই লাইভে আসবেন। হ্যাঁ লিঙ্কটা পাঠিয়ে দেন, লিঙ্কটা ওকে, পাঠিয়ে দেন। জি ওকে, ভাই, লিঙ্কটা দেন। ওকে ভাই। ঠিক আছে।